আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা শুরুতে আমার একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার, এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আর একটু কষ্ট করে নিজের টাইমলাইন শেয়ার করে দাও। হ্যাঁ, আমি চাই তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ডরাও তোমাদের মতো করে শিখে যাক এবং এ যাত্রায় সে অর্গানিককে একদম রপ্ত করে যাক। হ্যাঁ, সো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং বেশি বেশি শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। আমরা এখনই লেকচারে চলে যাব। আমাদের দুইটা টপিক, একটা হচ্ছে দেখি আমরা আজকে পড়ব হচ্ছে আইসোমারিজম, এবং আরেকটা হচ্ছে নিউ থিং, নতুন কিছু আমরা লাস্ট মধ্যে দেখাবো, এবং তোমাদের সর্বোচ্চ উপস্থিতি আমি কামনা করতেছি। হ্যাঁ, একটু সবাই মেনশন করে দাও। আচ্ছা, আর আরেকটু যদি বলতে চাই, সেটা হচ্ছে দেখে আজকে আমরা যা পড়াবো, হ্যাঁ, সেগুলো আমরা পাই করে পড়াই দিব, অসুবিধা নাই। কিন্তু তাই করে তুমি গিলে ফেলবা, তাও অসুবিধা নাই, কিন্তু চাই করে আমাকে নোটটা জমা দিতে হবে। হ্যাঁ, আজকে লেকচার 1 থেকে 5 পর্যন্ত যারা করেন সবগুলো জমা দিবা, যারা 5 করবা শুধু 5 জমা দিবা। বা আজকে লেকচারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় এখান থেকে প্রশ্ন কমনলি থাকবেই। তোমাকে যেভাবেই হোক এটা রপ্ত করতে হবে, এটা হচ্ছে কথা। সো আর কথা বাড়ালে লাভ হবে না, আমাদের ক্লাসটা এমনি একটু লং হয়ে যাবে। আজকে টপিকটা একটু বড়, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি চেষ্টা করব শেষ করার জন্য। একটু সবাই শেয়ার করে দাও টাইমলাইনে, নিজের টাইমলাইনে এবং বিভিন্ন গ্রুপে, যেসব গ্রুপে তোমরা দায়িত্বে আসো, যেসব গ্রুপে পারবা একটু শেয়ার করে দাও। চলো আমরা পড়ার মধ্যে চলে যাই। তাহলে বুঝতেই পারতেছো আমরা কী পড়বো আজকে হচ্ছে যে আমরা অর্গানিক কেমিস্ট্রি লেকচার 5, যেটা আমরা সমানতা বলতেছি, সমানতা নিয়ে আমরা আজকে ক্লাস করব। এবং সমানতা হচ্ছে দেখি যদি বলতে যাই যে অর্গানিক কেমিস্ট্রির একদম প্রাইমারি লেভেলের একটা টপিক, তবে যেখান থেকে সব স্যাররাই প্রশ্ন করতে খুব পছন্দ করে, যার কারণে সমানতা থেকে প্রশ্ন আসবেই। যেসব সমানগুলো আমি আজকে বলে দিব তোমরা সবগুলো টিটিএম করে ফেলবা, মানে টনে টানা মুখস্থ করে ফেলবা। যদি আমি কৌশল দেখাই দিব বের করার, এরপরও তোমরা অনেকগুলো সমান হতো তোমরা বের করতে পরীক্ষা হলে টাইম লেগে যাবে, তাই তোমরা যেগুলো বলবো ওগুলো টিটিএম করে ফেলবা। সবাই টিটিএম করতে পারবা কিনা বলো তো দেখি? বোঝার পর টিটিএম করলে মাথায় থাকবে, আর না বুঝে টিটিএম করলে মাথায় থাকবে না। সবাই পারবা কিনা? ইনশাল্লাহ। ইকবাল আসিফ বলছে পই করে মনে রাখবো। গুড। হ্যাঁ, এভাবেই মনে রাখতে হবে। হ্যাঁ, যত বেশি পড়বা, একটা কথা জানো, সেটা হচ্ছে দেখি একটা কথা আজকে জেনে রাখো, তুমি যতই পড়িবে ততই ভুলিবে, আর ততই তুমি শিখিবে। 3টা লাইন কিন্তু। তুমি পড়ছো বিদায় ভুলছো, আর ভুলছো বিদায় তুমি সেটা মনে রাখার চেষ্টা করবা, আর চেষ্টা করতে গেলে তুমি শিখবা। তার মানে তোমাকে পড়তে হবে, পড়লে ভুলবা স্বাভাবিক জিনিস, আর বললেই তুমি শিখবা। এটা হচ্ছে কথা। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। এই কথা মাথায় রেখে সবাই চলো পড়ালেখা শুরু করে দিই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, উপস্থিতি একটু বাড়াও, সবাই একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের আজকে লেকচারটা করতে পারবে অ্যাডমিশন পরীক্ষার্থী যারা 2020 সালে আছে তারা, এইচএসসি পরীক্ষার্থী 21 যারা তারা, 22 যারা তারা, এবং এসএসসি 21 বা 23-এ যারা পরীক্ষা দিবে তারা। হ্যাঁ, এবং এই টপিকটা সব জায়গায় তোমার লাগবে, যার কারণে এই টপিকটা তোমাকে পারতেই হবে বা বুঝতেই হবে। এটা হচ্ছে আজকে এমন গুরুত্বপূর্ণ টপিক, পারতেই হবে বা বুঝতে হবে। চলো টপিক আমরা শুরু করে দিই। আজকে আমাদের টপিক হচ্ছে দেখি আইসোমারিজম। তার মানে কি? আইসোমেরিজম। এই কথাটাকে যদি আমরা একটু ছোট করতে চাই, এই আইসোমারিজমটাকে যদি আমরা একটু ছোট করতে চাই, কথাটা আসবে হচ্ছে দেখি আইসোমার। আচ্ছা, এই আইসো মানে তোমরা সবাই পড়ছো, মার মানে সবাই পড়ছো। আইসো মানে হচ্ছে সমান, আর মান হচ্ছে অণু। তো এ এবং বি, ধরো এ ইজুকাল টু যদি বি হয়, তাহলে পরস্পর সমান লিখতেছি। তার মানে এ বি এর আইসোমার, বি এর আইসোমার,
এবং ঘটনাটাকে বলবা আইসোমারিজম। যে ঘটনাটা ঘটতেছে সেটাকে বলবা আইসোমারিজম। তার মানে এটাকে বলতেছি আমরা আইসোমার বা আইসোমারিজম। তো এই আইসোমার বা আইসোমারিজম সেটা যদি আমরা সংজ্ঞা দিতে চাই, কিভাবে দিব সংজ্ঞা? হ্যাঁ, যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞা কিভাবে দিব? তো সংজ্ঞায় চলে যাও। হ্যাঁ, আমরা 9, 10 একটা সংজ্ঞা পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কি আণবিক সংকেত আর গাঠনিক সংকেত বলে দুইটা কথা আছে। আগে আমি একটু আণবিক সংকেত বলি, দেন গাঠনিক সংকেতে যাচ্ছি। হ্যাঁ, আণবিক সংকেত মানে হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। আণবিক সংকেত এটা একটা জেনারেল ফর্মুলা, এটা দিয়ে অনেক যৌগ হতে পারে। হ্যাঁ, একটা জেনারেল ফর্মুলা হচ্ছে একটা আণবিক সংকেত। যেমন আমি বললাম যে CnH2n O, এটার ফর্মুলা অনুযায়ী আমি মনে করে লিখলাম যে C3H6O। এটাকে আমরা এখন বলবো হচ্ছে আণবিক সংকেত, যেটা নর্মালি লেখা হয়, জেনারেলি লেখা হয়। কিন্তু এটাকে যদি আমি ভেঙে লিখি, গঠন আকারে লিখি বা স্ট্রাকচারে লিখি, তাকে আমরা বলবো গাঠনিক সংকেত বা গাঠনিক ফর্মুলা। স্ট্রাকচার আমি এটা কীভাবে লিখতে পারি মনে করো, আমি একটু দেখাই দিই। মনে করো আমি এটাকে এভাবে ভেঙে লিখতে পারি CH3COCH3, এভাবে লিখতে পারি। আবার আমি লিখতে পারি হচ্ছে দেখি CH3CH2CHO। তাহলে দেখো এগুলো সবাই ছিল আগে একসাথে, এখন আমি আলাদা আলাদা করে যদি লিখি, তাদের ফর্মুলা আকারে যদি আলাদা আলাদা করে লিখি, তখন তাকে বলবো গাঠনিক সংকেত। তাহলে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত নিয়ে কারো কনফিউশন আছে কিনা একটু বলো তো দেখি, এবার এতটুকু ক্লিয়ার কিনা? আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে ক্লিয়ার কিনা? কি ব্যাপার, তোমাদের ভিউ কম কেন? তাড়াতাড়ি ভিউর ব্যবস্থা করো, বাড়ানোর ব্যবস্থা করো। তাহলে এবার চলো আমরা এই আণবিক সংকেত গাঠনিক সংকেত নিয়ে কীভাবে আমরা সমানুর সংজ্ঞাটা দিব, তাহলে সমানুর সংজ্ঞাটা হচ্ছে দেখি, সমানুর সেই সংজ্ঞাটা আমরা এভাবে লিখবো হচ্ছে দেখি আণবিক সংকেত একই দুই বা ততোধিক যোগের যদি আণবিক সংকেত একই থাকে এবং গাঠনিক সংকেত যদি ভিন্ন থাকে, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম যে কোনো একটা ভিন্ন হলে, এবং বা অথবা বলতে পারবা, এবং বা অথবা ভৌত এবং রাসায়নিক ধর্মে ভিন্নতা থাকলে, ভৌত এবং রাসায়নিক ধর্মে ভিন্নতা থাকলে তারা পরস্পরের, রাসায়নিক ধর্মের ভিন্নতা থাকলে যে কোনো একটা ভিন্নতা হলেই হবে, ভিন্নতা থাকলে তারা পরস্পরের আইসোমার হবে, তারা পরস্পরের আইসোমার হবে, আইসোমার বা সমান অণু হবে। এবং ঘটনাটিকে বলবো আইসোমারিজম, ঘটনাটিকে আইসোমারিজম বলে। সবাই বুঝছো কিনা একটু বলো, এটা সহজ জিনিস। হ্যাঁ, আমি মেন জিনিসে এখন মাত্র যাবো। ঘটনাটিকে বলা হয় আইসোমারিজম। এটা বুঝলে সবাই মেন জিনিসে যাওয়ার একটু ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও, শেয়ার করে দাও। হ্যাঁ, আসল জিনিসে চলে যাবো এখন। হ্যাঁ, মাত্র শুরু খেলা। হ্যাঁ, খেলা এখন শুরু, খেলার গাড়ি এখন ধরবো আমরা, চমক চলবে এখন। হ্যাঁ, এবার চলো আসল খেলা চলে যাই। তাহলে সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু বলে দাও। হ্যাঁ, এমএস ইমরান, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার কিনা একটু বলো তো, ক্লিয়ার হলে একটু বলে দাও, তাড়াতাড়ি বলবা। হ্যাঁ, আমাদের খুব দ্রুত পড়াতে হবে, তাড়াতাড়ি বলবা। ওকে, মাশাআল্লাহ। মাজরা মেহরিম বলতেছি ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলতেছে। ওকে, তাহলে ক্লিয়ার হলে আমরা এবার আইসোমারিজমের ক্লাসিফিকেশনে চলে যাই। তাহলে দুই বা ততোধিক যোগের আণবিক সংকেত একই থাকলে, গাঠনিক সংকেত ভিন্ন থাকলে তাকে আইসোমারিজম বলবে, এই কথাটা বললেও হবে। এখন এই যে আইসোমারিজম বলতেছি, এই আইসোমারিজমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তাহলে আইসোমারিজমের ক্লাসিফিকেশন বা সমানতার ক্লাসিফিকেশন আমরা একটা ভাগ করবো হচ্ছে দেখি 2D ডাইমেনশন, মানে দ্বিমাত্রিক, যেটাকে আমরা বলবো হচ্ছে দেখি দ্বিমাত্রিক সমাণু। আরেকটা সমান আমরা বলবো 3D ডাইমেনশন বা ত্রিমাত্রিক সমাণু। তো আমরা কালকের জন্য ত্রিমাত্রিক সমাণুটা তুলে রাখবো,
আর আজকের জন্য দ্বিমাত্রিক সমাণু আমরা পড়াবো। চলো, দ্বিমাত্রিক সমাণু সেটার আরেকটা নাম আছে, যেটাকে তোমরা সবাই চিনো, গাঠনিক সমাণু। সবাই চিনো কি? গাঠনিক সমাণু। তার মানে বোঝা যাচ্ছে গাঠনিক মানে গঠন ভিন্ন থাকবে, তাকে বলবো গাঠনিক সমাণু। তার মানে প্রথম যে দুইটা লাইন লিখছিলাম আমি সমান্তরাল সংজ্ঞায়, সেই দুইটা লাইনকে বলবো গাঠনিক সমাণু। আণবিক সংকেত এক থাকবে, গাঠনিক সমাণু যদি হয় গঠনের স্ট্রাকচার ভিন্ন থাকবে, তাকে বলবো গাঠনিক সমাণু। আর এদিকে 3D সমাণুকে আমরা যেটা বলবো, যেটা হচ্ছে যে অ্যাস্টেরিও সমাণু নামে পরিচিত। অ্যাস্টেরিও সমাণু নামে পরিচিত, যেটা আমরা নেক্সট দিন পড়াবো। তো চলো হচ্ছে দেখি গাঠনিক সমাণু। এই গাঠনিক সমাণুকে আবার আমরা ভাগ করতে পারি হচ্ছে দেখি 5টা ভাগে। গাঠনিক সমাণুকে ভাগ করবো হচ্ছে দেখি 5টা ভাগে। কি কি ভাগ? 1 নম্বর হচ্ছে দেখি শিকল সমাণু বা চেইন সমাণু বলতে পারবা, শিকল বা চেইন সমাণু। 2 নম্বর অবস্থান সমাণু, 2 নম্বর অবস্থান সমাণু। 3 নম্বর কার্যকরীমূলক সমাণু, কার্যকরীমূলক সমাণু। 4 নাম্বার হচ্ছে দেখি মেটামারিজম, মেটামারিজম। এবং লাস্ট সেটা হচ্ছে দেখি টোটোমারিজম। এই 4টা সমাণু হচ্ছে দেখি, এই 4টা সমাণু হচ্ছে দেখি গাঠনিক সমাণু। আর অ্যাস্টেরিও সমাণু হচ্ছে 2 ধরনের। অ্যাস্টেরিও সমাণু কয় ধরনের? 2 ধরনের, যেটা আমরা যদিও কালকে পড়াবো, তাও একটু করে লিখে দিই তোমাদেরকে আজকে। একটা হচ্ছে জ্যামিতিক সমাণু, জ্যামিতিক সমাণু। আর একটাকে বলবা আলোক সমাণু। কালকে আমরা ডিটেলস পড়াবো ইনশাল্লাহ। আপাতত এতটুকু বুঝছো কিনা সবাই একটু আমাকে জানাই দাও খুব দ্রুত, এবং বুঝতেই হবে, তোমাকে বুঝতেই হবে। এখন আমরা ম্যাজিক ফিগারে চলে যাব, ম্যাজিক নাম্বার শেখানো শুরু করব খুব দ্রুত। জানাও ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ওকে, এবারে আসো আসল পড়ায়। আমরা প্রতিটা সমাণু নিয়ে এখন কাজ করবো আলাদা আলাদাভাবে। হ্যাঁ, আজকে 5টা সমাণু যদি শেখাতে পারি তোমার অ্যাডমিশনে 1 মার্কস কনফার্ম। তাহলে এই 5টা সমাণু নিয়ে আজকে আমাদের চ্যালেঞ্জ। চলো পায়ে পায়ে করে শিখে নাও, আর তাই তাই করে নোটগুলো জমা দিয়ে দিবা, কথা মনে থাকবে? ওকে, এখন এবার আসো শুরু করে দিই। শিকল বা চেইন সমাণু। শিকল, শিকল ইংলিশে বলা হয় যেটাকে চেইন, তাকে বলা হয় চেইন, যেটাকে আমরা বলবো শিকল বা চেইন সমাণু। ওকে, এখন তুমি এখান থেকে বুঝো শিকল বা চেইন কথাটা দ্বারা কি বোঝাচ্ছে। শিকল বা চেইন দ্বারা কি বোঝাচ্ছে? যেহেতু শিকল আছে, শিকলের পরিবর্তনের কারণে যে সমাণু আসবে, তাহলে কিসের পরিবর্তনের কারণে? শিকলের, শিকলের বা কার্বন সংখ্যা রেখে বলতে পারবো। হ্যাঁ, শিকলের বা কার্বন সংখ্যা, কার্বনের সংখ্যা আমি মেন কার্বনে বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো এটার উপর। তাহলে কার্বন সংখ্যার পরিবর্তনে যে সমাণু হবে তাকে বলবো পরিবর্তনে যে সমাণু হবে তাকে বলবো শিকল সমাণু। যে সমাণু হবে তাকে বলবো শিকল সমাণু। কথাটা ক্লিয়ার? ওকে, এখন এই শিকল সমাণু কারা দেখাবে? শিকল সমাণু কারা দেখাবে? এখন দেখো, শিকল সমাণু দেখাতে হইলে তার শিকল থাকলেই হবে। শিকল মানে কি? চেন থাকলেই হবে। তার মানে কার্বনের লম্বা চেন থাকলে তারা শিকল সমাণু দেখাবে। তো শিকল সমাণুগুলো আমি যদি একটু দেখি, কারা কমপক্ষে কত কার্বন হতে হবে? শিকল সমাণু দেখতে হলে কার্বন সংখ্যা 4-এর সমান। কার্বন সংখ্যা কত হতে হবে? 4-এর সমান অথবা বেশি হতে হবে। তাহলে কি বলতেছি? শিকল সমাণু দেখতে হলে কার্বন সংখ্যা 4-এর সমান অথবা এর বেশি হতে হবে। তাহলে আমরা বুঝলাম কিনা যে শিকল সমাণুর একটা কন্ডিশন কি? কার্বন সংখ্যার কন্ডিশন। শিকল সমাণুর একটা কন্ডিশন কি? কার্বন সংখ্যার কন্ডিশন। পারবার কিনা এটা আমাকে বলো তো দেখি। শিকল সমাণুটা সবাই পারবে কিনা সংখ্যাটা? দ্রুত কমেন্ট করবে। হ্যাঁ, এটা পারবা কিনা? খুব দ্রুত বলো, দ্রুত বলো।
ইনশাল্লাহ পারবো। এবার চলো, এই যে শিকল সমানু যারা দেখাবে, এই যে শিকল সমানু যারা দেখাবে, তাহলে তারা কত কার্বন থেকে শুরু করবো আমরা বলো তো দেখি। কার্বন সংখ্যা কত থেকে শুরু করব? কার্বন সংখ্যা 4 থেকে। তাহলে এই কার্বন সংখ্যা 4 থেকে কার্বন সংখ্যা 7 পর্যন্ত, 4 থেকে 7 পর্যন্ত শিকল সমানু নির্ণয়ের সূত্র লিখো। শিকল সমানু নির্ণয়ের সূত্র, শিকল সমানু হবে কার্বন সংখ্যা 4 থেকে 7 হলে সূত্র হবে টু দি পাওয়ার n-4 প্লাস 1। শুধু কার্বন সংখ্যা 4 থেকে 7-এর মধ্যে হলে এই সূত্র মানবে। ওকে, নর্মালি শিকল সমানুগুলো দেখবো হচ্ছে আমরা অ্যালকেনের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যালকেনের শিকলটাকে ওলট পালট করে শিকল সমানু দেখাবো। এখন চলো তাহলে 1 নাম্বার আমি দেখাই। 1 নাম্বার কার্বন সংখ্যা 4, তাহলে একটা অ্যালকেন নাও। অ্যালকেন ফর্মুলা হচ্ছে কত? CnH2n+2। তাহলে C4H10, এটা হচ্ছে একটা অ্যালকেন। এটা বোঝা গেছে কিনা? ওকে, এখন এই অ্যালকেন এটা কোন ফর্মুলা আসছে? CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের ফর্মুলা। অ্যালকেন পড়ানোর সময় আমরা এগুলো বলবো, অসুবিধা নাই। এই ফর্মুলা অনুযায়ী আমি এটা লিখছি C4H10। তাহলে এটার শিকল সমানু কয়টা হবে? তাহলে C4H10 শিকল সমানু দেখো, তাহলে টু দি পাওয়ার, এই n হচ্ছে কার্বন সংখ্যা, n হচ্ছে কত? কার্বন সংখ্যা। তাহলে 4 - 4 প্লাস 1, তার মানে কত? টু দি পাওয়ার 0 প্লাস 1, মানে টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে C4H10 এর সমানু কয়টা হবে? দ্রুত কমেন্ট করো, C4H10 এর সমানু কয়টা? খুব দ্রুত। তাড়াতাড়ি কমেন্ট করে দাও। এই তো মাশাআল্লাহ, হামিদা পেরে গেছে 2টা। তাহলে হ্যাঁ, অসীম কুমার, হ্যাঁ ঠিক আছে 2টা। তার মানে C4H10 সমানু কয়টা হবে? 2টা সমানু হবে। ওকে, এবার তুমি 2টা সমানু কি যদি একটু দেখাতে চাও, 2টা সমানু কি একটু দেখাতে চাও, তাহলে এর সমানু 2টা আমরা একটু দেখাই দিই এখানে। হ্যাঁ, 1 নাম্বার সমানু তুমি এভাবে লিখতে পারবে এটাকে। এটা একটা অ্যালকেন, তার মানে 4 কার্বন 20টা অ্যালকেন লিখবা। 4টা কার্বন দিয়ে দেয়, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। এটা একটা অ্যালকেন। তার মানে এখন তুমি হাইড্রোজেনগুলো মিলাও। এখানে 3টা হাইড্রোজেন বসবে, এখানে 2টা হাইড্রোজেন বসবে, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। টোটাল হাইড্রোজেন হবে কয়টা? 10টা। কার্বন হবে কয়টা? 4টা। 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। ওকে, ডান। হাইড্রোজেন 10টা, 3, 5, 7, 10, ডান। তার মানে একটা সমানু পেয়ে গেছে। আরেকটা সমানু কি হবে? 2 নাম্বার সমানু লিখে ফেলো। আবার এভাবে লিখতে পারি না আমি? এই দেখো, এখানে আবার একটা শিকল দিয়ে দিলাম। এই দেখো, শিকলের পরিবর্তন করে আমি শাখা বানা ফেলছি। তাহলে CH3। এবার দেখো, এটাও একটা সমানু। দেখো, উপরটা হচ্ছে বিউটেন, নিচেটা হচ্ছে দেখি 2মিথাইল প্রোপেন। তার মানে দুটো আলাদা আলাদা যৌগ হয়ে গেছে, কিন্তু আণবিক সংকেত একই। মিলাও, গাঠনিক সংকেত ভিন্ন হয়ে গেছে। 1, 2, 3, 4, 4টা কার্বন, 3, 4, 4 এ 3 এ 7, 7 এ 3 এ 10, 10টা হাইড্রোজেন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে দ্রুত কমেন্টকে জানিয়ে দাও ক্লিয়ার কিনা। না লেট হয় না, তুমি তাড়াতাড়ি এখন শুরু করে দাও আমাদের সাথে। তোমরা ফ্রেন্ডদের জানাই দাও না, ওরা বলছে কখন শুরু হয়েছে, ওরা টেরে পাই নাই। তাড়াতাড়ি ফ্রেন্ডদের কমেন্ট করে জানাই দাও, মেনশন করে জানাই দাও, শেয়ার করো টাইম লাইনে, তাহলে তোরা পেয়ে যাবে। এই তো মাশাআল্লাহ ক্লিয়ার বলতেছে। আচ্ছা, আবার বলতাম, দেখো আমি কার্বন সংখ্যা হচ্ছে এখানে 4টা, তাহলে 4 কার্বনকে কীভাবে লিখতে পারি? শিকল, শুধু শিকলের পরিবর্তন হবে এখানে। যদি শিকল সমানু বলতেছি, তাহলে 4 কার্বনকে আমি 4টা কার্বন এভাবে লম্বা শিকলে লিখতে পারি। তাহলে এভাবে একটা লম্বা শিকল দেখাতে পারি। আরেকটা শিকল দেখাচ্ছি, 3টে শিকল দেখে এবার একটা নিচে শাখা বানাই দিছি। এই দেখো শাখা, তাহলে কি 4টা কার্বন এখানেও হইলো। 1, 2, 3, 4 কার্বন ঠিকই 4টা আছে। হাইড্রোজেন কোনো ঠিকই 10টা আছে, কিন্তু যোগ হয়ে গেছে এটা একরকম, এটা আর একরকম। তার মানে গাঠনিক সংকেত ভিন্ন হয়ে গেছে, তাই এটা শিকল সমান। গাঠনিক সংকেত ভিন্ন যদি শিকলের কারণে হয়, তাকে বলবো শিকল সমান। ক্লিয়ার কিনা? হামিদা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে শিকল সমানু তোমরা বলতেছো, পছন্দ বলতো, বলার কিছু না, একদম শুরু করছি মাত্র। হ্যাঁ, শিকল সমানু বের করার সূত্র হচ্ছে টু দি পাওয়ার n-4 প্লাস 1। সেখানে কার্বন হচ্ছে দেখি n এর মান, তাহলে কার্বন সংখ্যা 4 হলে n এর মান বসাও, তাহলে এখানে আসবে শিকল সমানু 2টা। তাহলে 2টা সমানু মানে একটা, এই একটা দেখাইছি। ক্লিয়ার? ভিডিওটা আবার প্রথম থেকে দেখলে এবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসো কার্বন সংখ্যা 5।
এবার তোমরাই বলে দাও কার্বন সংখ্যা 5 হলে সমাণু কয়টা হবে, তোমরাই পারবে এখন বলো দেখি। 5 হলে সমাণু কয়টা হবে? 5 হলে তাহলে C5H12, তাহলে আমাদের শিকল সমাণু হবে কয়টা? টু দি পাওয়ার 5 - 4 + 1 ইকুয়াল কত? টু দি পাওয়ার 5 1 + 1 তার মানে 3। এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা আমাকে বলো। তাহলে C5H12 এর সমান হবে 3টা। এখন প্রশ্ন হচ্ছে স্যার 3টা কি কি? 3টা লিখে ফেলো। কীভাবে আমি লিখতে পারি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে নর্মাল একটা শিকল লিখে ফেলবা, 5 কার্বন বিশিষ্ট শিকল লিখে ফেলবা। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, একটা হয়ে গেছে। তারপর কি করবা? সেই শিকলটাকে শাখা বানাই দিবা। তো বানাও শাখা। কীভাবে শাখা বানাতে পারো? 1টা, 2টা, 3টা, এখানে একটা শাখা দিয়ে দাও, 4টা, 5টা, শেষ শাখা হয়ে গেছে। আবার তুমি শাখা বানিয়ে দাও। আবার কীভাবে শাখা বানাতে পারবা দেখো। এবার কীভাবে শাখা বানানো যায় তাহলে দাও। কয়টা হবে আমাদের টোটাল সমাণু? 3টা। তার মানে আমাকে এখানে 1 2 3 4 5টা কার্বন ঠিক আছে, ওকে। 5টা কার্বন ঠিক আছে, ওকে। এখানেও শাখা বানিয়ে আমরা 5টা কার্বন দেখাবো। তাহলে কীভাবে দেখাতে পারি? 1টা, 2টা, তাহলে এখানে একটা শাখা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, 5টা। ক্লিয়ার কিনা সবাই? এটা ক্লিয়ার কিনা? আমি হাইড্রোজেন দিচ্ছি না, হাইড্রোজেন তোমরা মিলালে বুঝেই যাবা। সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে। হ্যাঁ, শাখা আন্তাজে কার্বনের সাথে মিলে তুমি বানাইতে পারলেই হবে। হাইড্রোজেন আর কার্বন সংখ্যা মিললেই হবে, হাইড্রোজেন আর কার্বন সংখ্যা মিললেই হবে। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। এই তো গুড, সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ক্লিয়ার? গুড। পারিয়া বলতেছে ক্লিয়ার। হ্যাঁ, ওকে। এবারে আসো 5 গেল, এবার 6। তোমরা নিজেরা 6 বসাই দাও। বলো তো দেখি 6টা হলে কার্বন সংখ্যা 6 হলে কী হবে? দ্রুত শেয়ার করে দাও। আমি আজকে সর্বোচ্চ ভিউ দেখতে চাই। হ্যাঁ, এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যেখানে সবচেয়ে বেশি ভিউ এবং সবচেয়ে বেশি তোমাদের রেসপন্স দেখতে চাই। এবং এই ক্লাসটা করে তুমি কিছু নিয়ে যেতে পারো, সে কিছু দিতে চাই আমি। তাহলে আসো, কার্বন সংখ্যা 6, C6H14। তাহলে বলো শিকল সমাণু কত হবে কার্বন সংখ্যা 6 হলে? তাহলে টু দি পাওয়ার 6 - 2 + 1, তাহলে কত হবে? টু দি পাওয়ার 2 + 1, 5টা। ক্লিয়ার কিনা? 5টা ক্লিয়ার কিনা? সবাই 5টা ক্লিয়ার কিনা? এবার তুমি 5টা তোমার মতো করে সাজায় নিতে পারো। 5টা তোমার মতো করে সাজাতে পারবে না? বলো দেখি ক্লিয়ার কিনা আমাকে বলো। এই তো সবাই পারতেছে। হ্যাঁ, তো সবাই পারতেছে। ওকে, এখন 5টা তোমার মতো করে সাজাও। হ্যাঁ, আর কিছুই না, 5টা তোমার মতো করে তুমি জাস্ট সাজাই দিবা। এগুলো আসলে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, বলো না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করলে হবা পারফেক্ট। এবং কখনো হতাশ হবা না। হ্যাঁ, হতাশ হওয়ার কিছুই নেই। ভাইয়া যখন ক্লাস 9-এ উঠছি, কেমিস্ট্রি পড়া দেখে তো আমি শেষ। তোমাদের এখানে সিলেবাস অনেক সহজ, কিন্তু আমাদের সময় ক্লাস 9-এর সিলেবাসগুলো অনেক ব্লাস ছিল। আমি তো প্রথমের দিকে চিন্তাই করছি যে সায়েন্স ছেড়ে দিব। কিসের কারণে? একমাত্র কেমিস্ট্রির কারণে সায়েন্স ছেড়ে দিব। আবার আমার একটা অভ্যাস ছিল, কোথাও প্রাইভেট পড়তে পারি না, তো যার কারণে গ্রামে পড়ছি, প্রাইভেট পড়ারও সুযোগ ছিল না। তো কী করতাম? আনলিমিটেড নিজে পড়তাম, আগাও বুঝতাম না, মাথাও বুঝতাম না। আর এইদিকে ফ্রেন্ডরা তোমার জোড়াগঞ্জ টেক্সটাইলের ছেলের কাছে পড়তো, তো আমি আবার ওদিকে যেতাম না। তো ওরা পরে নতুন শর্টকাট সূত্র বা বিভিন্ন ধরনের জিনিস মানে কৌশল ওরা শিখে আসতো, আর আমাকে লোভ দেখাতো যে এটা এইভাবে তুই পারস না। এখন আমি ক্লাসে ছিলাম ফার্স্ট বয়, না পারলে লজ্জাও লাগতো। তো এদেরকে বল, দোস্ত কত মানে খয়রাতি করতেছি আমার অবস্থা, দোস্ত একটু বল না কেমনে হয়েছে, দোস্ত একটু বল না কেমনে হয়েছে। কোনো ফ্রেন্ডে কখনো দেখায়ও নাই, বলেও নাই যে এটা এভাবে হয়েছে, এটা এভাবে হয়েছে। তো কী করলাম? নিজের চেষ্টায় নিজেই শিখতে লাগলাম। ইনশাল্লাহ আল্লাহ শিখাইছে। এবং ওই মানুষটাই, যেটা আমি প্রথমে কেমিস্ট্রির কারণে সায়েন্স ছেড়ে দিব, সে মানুষটা অ্যাজ কেমিস্ট 6 বছর অর্গানিক কেমিস্ট্রি মানে কেমিস্ট্রির সাথে জড়িত, কেমিস্ট্রি পড়াচ্ছি 6 বছর। এবং ইনশাল্লাহ আমার স্বপ্ন ছিল কি? আমার স্বপ্ন ছিল হচ্ছে দেখি শুরুতে আমি জেবিতে পড়বো। কারণ ফ্যামিলির বাসা দূরে ছিল, ফ্যামিলি এত দূরে পাঠাবে না, জেবিতে পড়ি না। কিন্তু আমার ইনশাল্লাহ আমার অ্যাভেলেবেল জেবি রেস্টুরেন্ট এখন আছে। তারপর ছিল কি, চিটাং কলেজে পড়বো, ফ্যামিলি বলতে ঢাকা চলে যাও, তো চিটাং কলেজে পড়তে পারলাম না। চিটাং কলেজে অ্যাভেলেবেল আমার রেস্টুরেন্ট আছে এবং অ্যাভেলেবেল স্টুডেন্ট চিটাং কলেজে পড়তেছে।
এবং তারপর স্বপ্ন ছিল কি যে ঢাকা মেডিকেলে পড়বো, যে ঢাকা মেডিকেলে পড়তে পারলাম না আশ্বস্তিতে, কিন্তু ইনশাল্লাহ আমার স্বপ্ন ঠিকই রয়ে পূরণ হয়েছে। কীভাবে? আমার স্টুডেন্ট এখন ঢাকা মেডিকেলে পড়ে, আমার স্টুডেন্টগুলো ঢাকা মেডিকেলে পড়ে, আমার স্টুডেন্টগুলো বুয়েটে পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তার মানে তুমি চেষ্টা চালালে তোমার এক জায়গায় না এক জায়গায় সফলতা আসবেই। তো সফলতার জন্য তুমি জাস্ট আল্লাহকে স্মরণ করবা, বেশি বেশি শ্রম চেষ্টা করবা। কথাটা ক্লিয়ার কিনা? ওকে, সবাই ক্লিয়ার? এবার চলো তাহলে এখন এবার আসো C6H14 হলে কি হবে? শিকড় সমানের সংজ্ঞা লিখে ফেলো তুমি। 6H14 তাহলে টু দি পাওয়ার 6 - 4 + 1, এটা তো মনে পড়াইছি, টু দি পাওয়ার 2 + 1, তার মানে পাঁচটা শিকল হবে। এটা তো সবাই বুঝে গেছো। ওকে, এবার পাঁচটা শিকল কি কি, পাঁচটা সমানু কি কি সেটা আমরা একটু দেখে ফেলি, শিকড়ে খালি উলট পালট করবো। হ্যাঁ, এটা 6 পর্যন্ত শিখাচ্ছে, বাকিগুলো তোমরা করবা। হ্যাঁ, আমি লিখে দিবে, জাস্ট তোমরা করবা। 1 নাম্বার একটা দেখাচ্ছে, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন, শেষ। 2 নাম্বার 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন, শেষ। 3 নাম্বার 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন, শেষ। 4 নাম্বার দেখো, 4 নাম্বার তাহলে এই হচ্ছে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। এই 4 পর্যন্ত বোঝা গেছে কিনা? তাহলে আমি এক মুছে ফেলবো। 4, এরপর হচ্ছে 5, এবার আসো 5 নাম্বার। তাহলে 5 নাম্বার আমরা কীভাবে সাজাতে পারি? 5 নাম্বার ধরো এখানে আরেকটা বাড়াই দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। এতে বাড়াই দাও, 1 2 3 4, এখানে 2টা কার্বন, তাহলে 1টা কার্বন, 2টা কার্বন, এটা দিছি, এই 1 2 3 4, 1 2 3 4 5 6, শেষ। তার মানে এই 5টা সমান আমরা পাবো, এই 6 কার্বন বিশিষ্ট হলে 5টা সমানও পাবো। সবাই ক্লিয়ার কিনা? আমাকে খুব দ্রুত জানাই দাও, খুব দ্রুত জানাই দাও, খুব দ্রুত জানাই দাও। এই তোমরা এখানে কমেন্টে আসল কথা বলো। হ্যাঁ, আমার পড়া বুঝছো কিনা, কি কি বলছো সেগুলো, কি কি করছো এগুলো বলার দরকার না, পড়া বুঝছো কিনা বলছে। নিচেটা ক্লিয়ার কিনা দেখো, নিচেটা ক্লিয়ার না হলে দেখো 1 2 3 4 5 6 কার্বন, এটা হচ্ছে কি নাম্বারিং করো তুমি, তাইলে বুঝবা। এটা হচ্ছে কি, এটা একটা শাখা আর কি, এটা একটা শাখা যেটাকে আমরা বলবো যে 2 ইথাইল, 1 2 3 4, এটার নাম হবে কি 2 ইথাইল বিউটেন, 2 ইথাইল বিউটেন। ক্লিয়ার কিনা সবাই? 2 ইথাইল বিউটেন ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, তো গুড, ক্লিয়ার। এবারে আমি বাকিগুলো লিখে দিচ্ছি, তোমরা বাসায় বের করবা। আমি যদি এরকম বের করতে চাই মানে ক্লাস চলে যাবে, কিন্তু পরের টপিক নিতে পারবো না। হ্যাঁ, তোমরা বাসায় ট্রাই করবা। আর তোমার পরীক্ষার হলে এতগুলোর সম্ভাব্য সমান হচ্ছে, সম্ভাব্য যে তুমি যে এখানে 5টা আসতেছে 5টা লিখতে হবে এমন না, সম্ভাব্য চাইলে 4টা লিখলে হবে, 3টা লিখলে হবে। তবে MCQতে যদি আসে কয়টা সমানও হয়, তখন তুমি নাম্বারটা মনে রাখবা। কি মনে রাখবা? নাম্বারটা। তাই আমি নাম্বারগুলো এখন বের করে দেখাচ্ছি, তোমরা নাম্বারটা শিখে রাখো। এবার C7H16 হলে কত আসবে বলো? তাহলে C7H16, তাহলে এটা সমান ওই সূত্র অনুযায়ী বের করে ফেলো, টু দি পাওয়ার n - 4 + 1, তার মানে আসবে টু দি পাওয়ার n মানে কত? n মানে 7 - 4 + 1, তার মানে টু দি পাওয়ার 3 + 1, তার মানে 9টা। ক্লিয়ার কথা না? 9টা। এবার আসো পরেরটা, পরেরগুলোতে দেই, পরেরগুলোতে এই 7 পর্যন্ত এই সূত্র, এরপরে আর সূত্রটা খাটবে না, 7-এর পর সূত্রটা খাটবে না, অন্য সূত্র। তো অন্য সূত্রগুলো আমি গ্রুপে দিয়ে দিব, বুঝছো, বা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব অন্য সূত্রগুলো। হ্যাঁ, এখানে ওই সূত্রগুলো প্রতিটার জন্য আলাদা ডিটেলস বলার প্রয়োজন নেই, তুমি মনে রাখবে জাস্ট মানটা। এবারে আসো C8H আর 2 16 18 হলে সমান হবে 9-এর ডাবল কত বলো? 9-এর ডাবল কত? 18। মাথা রাখতে পারবে না? পরেরটা গেলে 9-এর কত আসবে? ডাবল, ডাবল হলে কত আসবে? 18। এরপর আসো 3 নাম্বার C9H20, 18 ডাবল কত? 18 ডাবল 36, 36 থেকে 1 কমাই দিলে কত হয়? 35, 36 থেকে 1 কমাই দিলে কত হয়? 35। এরপর আসো
10H22। এখন বলো তো দেখি 35 ডাবল কত? 35 ডাবল কত? 70। 70 যোগে 5 যোগ করলে হবে 75। 70 যোগে 5 যোগ করলে হবে কত? 75। এবার আসো 5 নাম্বার C11H24। 75 ডাবল কত বলো দেখি? 75 ডাবল কত? 75 ডাবল 150। এবং এটা একটু মাথা রাখবা, 150 থেকে একটু বেশি হবে, তার মানে 159। তার মানে তুমি নাম্বারটা মোটামুটি প্র্যাকটিস করলে মাথায় থাকবে। ডাবল ডাবল করে তোমার আশেপাশে এমসিকিউগুলো এভাবে থাকবে, C11H24 এর সমানু কোনটি? তো একটাতে বলবে 70টি, একটাতে বলবে 90টি, একসাথে বলবে 120টি, আর একটা বলবে 159টি। তাহলে তুমি দেখছো 150 উপরে কোনো অপশন নেই, এটাই আছে। তাহলে এটাই উত্তর। এই হচ্ছে তো তোমার কৌশল। বোঝা গেছে কিনা সবাই একটু বলো তো, বোঝা গেছে কিনা? সবাই ক্লিয়ার কিনা? এই পই পই করে বোঝা গেছে? অ্যালকেন পই পই করে বোঝা গেছে? এই তো হামিদের সবার আগে রেসপন্স দে। হ্যাঁ, অ্যালকেন নুহিতানুর ও বলতেছে 75। হ্যাঁ 75 4 নাম্বার। হ্যাঁ গুড গুড, এই তো গুড। পারিয়া বুঝছে, আনি বুঝছে, নুহিতা গুড। হ্যাঁ তো গুড, আলিমও বুঝছে। তার মানে আমরা অ্যালকেন শেষ। অ্যালকিনে যাওয়ার আগে আবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাহলে অ্যালকিন শুরু করবো, ফ্রেন্ডও পেয়ে যাবে অ্যালকিন থেকে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও অ্যালকিন। অ্যালকিনে চলে যাব। এখন আমরা পজিশনাল সমাণু বা অবস্থান্ত সমাণু পড়ার সময় সবাই বলে দাও ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, সো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও খুব দ্রুত। এই তো মাশাআল্লাহ পই পই করে বুঝে গেছে। এবার খেলা হবে অ্যালকিন নিয়ে, মানে অন্য একটা সমাণুতে চলে যাব, যে সমাণুটার নাম হচ্ছে দেখি অবস্থান সমাণু। কি নাম বলতেছি? অবস্থান সমাণু। তাই নাম দেখে বোঝা যাচ্ছে আসলে এগুলোর সংজ্ঞা কি হবে। অবস্থানের পরিবর্তন হবে আর কি, অবস্থান সমাণু। এটা কি হবে? অবস্থান সমাণু কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনে, কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তনকে বলবো। অবস্থানের পরিবর্তনের জন্য যে সমাণু হবে, মূলকের অবস্থানের পরিবর্তনে যে সমাণু হবে তাকে বলবো অবস্থান সমাণু। কথাটা ক্লিয়ার কিনা? তার মানে আমার নামের সাথে কথার মিল আছে কিনা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা মাথায় রাখবো। এই অবস্থান কি হবে? পরিবর্তন হবে। এটাকে অবস্থান সমাণু বলবো। অবস্থান পরিবর্তনকে কি বলবো? অবস্থান সমাণু বলবো। এখন আসো এই অবস্থান সমাণুর একটা উদাহরণ দেখি। মনে করো আমি লিখলাম হচ্ছে দেখি CH2 ডাবল বন্ড CH2 CH3। বলতো দেখি এটার নাম কি? এই যোগের নাম কি বলতো দেখি? এই যোগের নাম কি? খুব দ্রুত, খুব দ্রুত বলো তো দেখি এই যোগের নাম কি? এই যোগের নাম দেখি কে কে পারে? আমি এতই নামকরণ শিখাইছি, দেখি এই যোগের নাম বলো। খুব দ্রুত বলবা। খুব দ্রুত বলো। তাহলে এটাকে আমি বলে দিচ্ছি হচ্ছে বিউটিন 1। আমি নাম বলে দিলাম, ওকে, বিউটিন 1। তো এর ফর্মুলাটা কেমন? এই ফর্মুলা হচ্ছে দেখো C4H8, কার্বন 4টা, হাইড্রোজেন 8টা। তো এটা একটাকে আমি বিউটিন 1 লিখতে পারবো, আর একটাকে আমি বিউটিন 2 লিখতে পারবো। এরকম লিখতে পারি CH3 CH CH CH3। এটার নাম হচ্ছে বিউটিন 2, বিউটিন 2। এখন আমাকে বলো তো দুইটা আলাদা যৌগ হয়ে গেল কিনা গাঠনিকের জন্য? কিসের পরিবর্তনের কারণে? এইটা হচ্ছে দ্বিবন্ধনের কার্যকরী মূলক, এটা হচ্ছে একটা কার্যমূলক, সেটার অবস্থান পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল 1 নাম্বার কার্বনে, এখন হয়ে গেছে 2 নাম্বার কার্বনে। তাই এটাকে আমরা বলবো কি? অবস্থান সমান। ক্লিয়ার কথাটা? তাহলে অবস্থান সমান বুঝা গেছে কিনা? এই তো সব পারতেছে। ওকে, এবার আসো দ্বিতীয় কথায়। তাহলে অবস্থান সমান এতটুকু ক্লিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে দেখি এই অবস্থান সমানুগুলো মাঝে মাঝে অবস্থান সমানুগুলো যদি অ্যালকিন থাকে সেটার আমার তো সম্ভাব্য সমানু বলবে, আমার শুধু অবস্থান সমানু দেখাতে বলবো না। যদি অবস্থান সমানু বলে এটার অবস্থান সমানু 2টি, কিন্তু যদি বলে এটার সমানু কয়টি, আদার যে সমানুগুলো আসবে সেগুলো দেখাতে হবে। তাহলে অবস্থান সমানু 2টি, আদার্স একটা সমানু দেখা যায়, সেটা হচ্ছে দেখি অ্যালকিন থেকে অ্যালকেন সমানু হয়, অ্যালকিন থেকে অ্যালকেন সমানু হয়, যেটাকে আমরা রিং সমানু বলবো আর কি। হ্যাঁ, তাহলে
আমরা মাথায় রাখবো অ্যালকিন কি কি সমানু দেখাবে, একটা হচ্ছে দেখি রিং সমানু, একটা হচ্ছে শিকল সমানু, দুই ধরনের সমানু দেখাবে। তাহলে এই দুইটাকে বলবো আমরা শিকল সমানু। অ্যালকিন কয় ধরনের সমানু দেখাবে, শিকল, আর শিকলটাই হচ্ছে অবস্থান সমানু, আর একটা দেখাবে বলতেছি রিং সমানু। তাহলে এই দুইটা গেল, আর 3 নাম্বার যে সমানু আসবে সেটা হচ্ছে রিং সমানু, রিং। ওকে, এটার এই রিং সমানু বের করার একটা মেথড আছে, হ্যাঁ মেথডটা অনেক কঠিন আর তোমাদের সিলেবাসে নাই, তাই আমি বলতে চাচ্ছিলাম না। হ্যাঁ, তাও অনেক কঠিন মেথড, অনেকে শিখতে চাইলে তখন পার্সোনালি বলি আর কি, আসলে মেথড বলতে গেলে এক ক্লাস চলে যায়, তো এই জন্য এত তোমাদের মেইন থিমটা আমি ধরে দিতে চাচ্ছি, এত কাবজাব করতে চাচ্ছি না। তাহলে রিং সমানু, তো কি রিং হবে, 4 কার্বন বিশিষ্ট রিং, 4 কার্বন বিশিষ্ট রিং বানাই দাও, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, এই রিং সমান হয়ে গেছে। এবার তুমি দেখো হাইড্রোজেন মিলবে কিনা, কার্বন মিলবে কিনা, তোমার যদি সন্দেহ থাকে তাহলে কার্বন দাও, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, এই একটা হাত আর এখানে একটা, 2টা হাত রয়েছে, আর 2টা করে হাইড্রোজেন দিলে 4টা হাত কার্বনের মিলে যাবে। তাহলে দেখো C4H8 রিং লেখা যায়। তার মানে আমরা কি কি মাথা রাখবো, অ্যালকিন আসলে শিকল সমানু আসবে, রিং সমানু আসবে। অ্যালকিনের জন্য রিং সমান হবে অ্যালকেনের, আর অ্যালকেনের জন্য রিং সমান হবে অ্যালকিন। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, বোঝা গেছে কিনা? হ্যাঁ, এটাকে বলবো সাইক্লোবিউটেন, গুড, এটাকে বলবো সাইক্লোবিউটেন। ক্লিয়ার কিনা? দেখো আমার পরীক্ষা সামনে, তাও তোমাদের ক্লাস নিচ্ছি একমাত্র তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, এরপরও যদি তোমরা রেসপন্স না দাও ভালোভাবে আমার কিন্তু কষ্ট হবে, বুঝছো? আমি চাচ্ছিলাম যে তোমাদের হাজার হাজার তোমরা একসাথে ক্লাস করো, হ্যাঁ আমার থেকে কিছু নিয়ে যাও, যে কি জিনিস একটু দেখে যাও, হ্যাঁ কি দিচ্ছি সেটা একটু দেখে যাও। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই বলতেছে ক্লিয়ার। তার মানে এই যোগটা, তাহলে আমরা কি বললাম, এই যোগটা সমানু কয়টা হবে, শুধু সমানু, শুধু সমানু হবে 3টা, শিকল সমানু হবে কয়টা, 2টা, রিং সমানু হবে কয়টা, রিং সমানু হবে 1টা। স্ক্রিনশট নিলে নাও, নিলে নিয়ে নাও দ্রুত। তাহলে এই 2 1 টোটাল সমানু 3টা, তার মানে অ্যালকিনের 4 কার্বন বিশিষ্ট সমানু হচ্ছে কয়টা, 3টা। ক্লিয়ার কথাটা? ওকে, কিন্তু মাথা রাখবো যদি 3 কার্বন হয় অ্যালকিনের ক্ষেত্রে, তাহলে সেখানে সমানু কেমন হবে, এটা এবার তোমরা করে দেখাও তো। 3 কার্বন, হ্যাঁ 3 কার্বন হলে কেমন হবে, C3H6, অ্যালকিনের ফর্মুলা কি, CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের ফর্মুলা। তাহলে C কয় ধরনের সমানু পাবো, 2 ধরনের, একটা হচ্ছে শিকল, শিকলটাই হচ্ছে মূলত কার্যকরীমূলক সমানু, এখানে শুধু কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন হবে, অবস্থান সমানু, অবস্থান পরিবর্তন হবে, আর একটা হচ্ছে রিং সমানু পাবো আমরা বলতেছি। ওকে, তাহলে C3H6 এর শিকল কি পাবো, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন লিখে ফেলো, CH2 CH CH3, এটাকে আর তুমি যতই ঘুরাও এটাকে আর শিকলটাকে সাজাতে পারবে না। আর রিং হচ্ছে কি, 3 কার্বন দিয়ে রিং বানায় ফেলো, ত্রিভুজ রিং, যেটাকে বলবো সাইক্লোপ্রোপেন। শেষ। তাহলে রিং সমানু, তাহলে C3H6 এর সমানু কয়টা হবে, 1 + 1 মানে কয়টা, 2টা। এই ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, দ্রুত লেখো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আটকে আসো? হ্যাঁ, এটা তো তোমার নেটের ওখানে সমস্যা। এখন যারা দেখতেছো তারা ক্লিয়ার কিনা? এই তো অর্পা বলতেছে ক্লিয়ার, বাকিদের কি অবস্থা, ক্লিয়ার কিনা? এখন আসল ম্যাজিকে যাই নাই, তাড়াতাড়ি শেষ করো, আসল ম্যাজিকে যেতে হবে আমাদেরকে, তাড়াতাড়ি শেষ করো। ক্লিয়ার, গুড। এবারে চলে যাও, C3 দেখাইলাম, 4 দেখাইলাম, 5 হলে কয়টা হবে, সমানগুলো লিখে রাখো, আর তোমরা বাসায় বসে বসে আমাকে নোট দিবা, নোট জমা দিবা, বাসায় বসে যেগুলো বের করবা সমানগুলো। হ্যাঁ, আমি 3 4 দেখাইছি, এতগুলো দেখালে তো টাইম লেগে যাবে, আমি তাহলে 5 থেকে লিখে দিচ্ছি। তাহলে C4 দেখালাম, C5H10, এটা সমানু কি কি আসবে, এটা সমানু কি কি আসবে, C5H10 এর সমানু কি কি আসবে, বাসায় বের করবা। তাও আমি বলে দিচ্ছি C5H10 এর সমানু হবে কয়টা, 8টা। কয়টা হবে, 8টা। 7টা হবে শিকল, 1টা হবে রিং, 7টা হবে শিকল, 1টা হবে রিং, এই শিকল আর রিং। ক্লিয়ার? এর বাইরে আর অ্যালকিনের সমানু লাগবে না, এর বাইরে আর অ্যালকিনের সমানু লাগবে না। আর তোমরা যদি জানতে চাও, তোমরা যদি অ্যালকেনের সমানুগুলো আগে পারো, তাহলে অ্যালকিনের সমানু শিকলটা এমনি সাজায় ফেলতে পারবা। হ্যাঁ, দ্বিবন্ধন অবস্থান চেঞ্জ করে, শাখার অবস্থান চেঞ্জ করে, আর রিং শুধু একটা হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? এই তো সবাই বলতেছি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা গেল হচ্ছে দেখি অ্যালকিনের অবস্থান সমানু। এবার আসো অ্যালকাইনের অবস্থান সমানু, অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, অ্যালকাইন মানে CnH2n - 2 এর ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে সমানু কি কি হবে, CnH2n
H2 -2 এটাকে বলা হয় অ্যালকাইন। এটার ক্ষেত্রে সমাণু কি কি হবে? আগের সমাণুগুলো সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এখানে একটু বলে দিই আমরা কি কি সমান হতে পারে। C3H4 এর সমাণু বের করব, C4 4 8 6 H6 এর সমাণু বের করব, C আর লাগবে C4 5 পর্যন্ত শিখলে হবে, 5 5 2 10 H8। এই তিনটে সমাণু আমাকে জাস্ট কয়টা করে হবে? একটা অ্যালকিনের রিং হবে আর শিকল হবে। তাহলে এখানে সে দুই রকমই পাবা, শিকল রিং, শিকল আর রিং। আগেরটা বুঝছো কিনা আমাকে ওটা বলো, আগেরটা বুঝছো কিনা? হ্যাঁ বলতেছি ক্লিয়ার, ওকে। তাহলে আমি একটা দেখাই দিই। C3H4 এর সমাণু কয়টা হবে? দুই ধরনের সমাণু হবে, একটা হচ্ছে শিকল আর একটা হবে রিং। দুই ধরন আর সংখ্যা হচ্ছে তিনটা, শিকল আর রিং। তাহলে টোটাল হবে কয়টা? 2 যোগ 1। এবার শিকলের দুইটা আমি দেখাই দিই। তাহলে এভাবে লেখো C ট্রিপল বন্ড CH3, এটা একটা আমরা লিখতে পারি। দেখো সি, এটা সবাই বুঝছো কিনা? ওকে, এবারে আসো সরি এখানে হচ্ছে একে একে, এটা একটা এটা একটা। এবার রিংয়ে আসো। তাহলে দেখো এটাকে তুমি যতই চাও শিকলে আর সাজাতে পারবা না, কারণ ত্রিবন্ধন এখানে দিলেও সেম কথাই আসবে, ত্রিবন্ধন এখানে দিলে এখানে একক বন্ধন হয়ে যাবে, তো সেম কথাই আসবে। আর রিং দেখা দাও, এই যে 3 কার্বন বিশিষ্ট রিং, যেখানে এক পাশে দিবা দ্বিবন্ধন। তার মানে মাথা রাখবো অ্যালকাইন হলে রিং হবে অ্যালকিন, অ্যালকিন হলে রিং হবে অ্যালকেন। ওই ক্লিয়ার কিনা সবাই জানাও, ক্লিয়ার কিনা? যারা ভালো করে বুঝতেছো না আবার ভিডিওটা দেখবা, অসুবিধা নাই। হ্যাঁ, ভিডিওটা যতক্ষণ বুঝবে না ততক্ষণ দেখবা, বোঝা শেষ করতেই হবে তোমাকে। ওকে, ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো পরেরটা। তাহলে আমাকে মাথা রাখতে হবে যে C3H পরে সমাণু কয়টা? দুইটা, রিং আর শিকল। এবার আসো C4 H6 এর সমাণু। এগুলো আবার তোমরা বাসায় বের করবা, আমি যেগুলো লিখে দিচ্ছি সমাণু কয়টা হবে সেগুলো বাসায় কি বের করবা বলো তো দেখি। যে এতটা আছে যে এটা প্রুফ করবা, এতটা আছে এটা প্রুফ করবা। C4 এ H6 হবে 9টা আর C5 এর হবে 24টা। ওকে, এই হচ্ছে আমাদের অ্যালকাইনের, এতটুকু জানলেই হবে, এর বেশি লাগবে না। তোমরা বের করে দেখবে। হ্যাঁ, তো এত বেশি 24টা পর্যন্ত বের করা লাগবে না, 9টা তা নিজেরা ট্রাই করলে হবে। এবার আসো, এগুলো যদি তোমাদের বইতে নাইও, হ্যাঁ মাথা নষ্ট করার জন্য যথেষ্ট এগুলো। তো যার কারণে আমি বেশি ডিটেলস বলে আর মাথা নষ্ট করতে চাই না, কারণ একটা বললেই একটা ক্লাস চলে যাবে। এত ডিপলি পড়ানো যায় সমানুকে, সমানুতে এত ডিপলি পড়ানো যায়, খালি এক শিকল দিয়ে এক ক্লাস শেষ করে দিতে পারবো। পরের হচ্ছে দেখি কার্যকরীমূলক সমাণু। এবারে হচ্ছে কি কার্যকরীমূলক সমাণু। তাহলে কি হবে? কার্যকরীমূলক সমাণু। তাহলে কার্যকরীমূলক সমাণু কি হবে? কার্যকরীমূলকের পরিবর্তন হবে। কার্যকরীমূলক সমাণু কি হবে? কার্যকরীমূলকের পরিবর্তন। এর আগে একটু জিনিস লিখে দাও। দেখো অবস্থান সমাণু লিখছিলাম, সেখানে তো অবস্থানের পরিবর্তন, তাই অবস্থান সমানুতে কিসের পরিবর্তন হচ্ছে? অবস্থান সমাণু অবস্থানের পরিবর্তন। তাহলে কার্যকরীমূলক সমাণু কার্যকরীমূলকের সমাণুর পরিবর্তন, কার্যকরীমূলকের পরিবর্তন। এখন একটা জিনিস মাথায় রাখো, অবস্থান সমাণু কারা দিবে না? অবস্থান সমাণু কারা দিবে না? যাদের অবস্থান পরিবর্তন হবে না, যাদের অবস্থান পরিবর্তন হবে না। যেমন অ্যালকেনের অবস্থান তুমি কখনো পরিবর্তন করতে পারো না, সব জায়গায় একক বন্ধনই আছে। এলডিডির অবস্থান সবসময় একই থাকবে, জৈব অ্যাসিডের অবস্থান সবসময় একই থাকবে, তার মানে এদের অবস্থান কখনো পরিবর্তন করতে পারবে না। এটা একটু লিখে রাখো, অবস্থান সমাণু যারা দিবে না। এগুলো বইতে নাই, বুঝছো? এগুলো তোমাদের জন্য টার্নিং পয়েন্ট, যারা দিবে না। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যালকেন, যারা দিবে না অ্যালকেন। 2 নম্বর হচ্ছে অ্যালডিহাইড এবং 3 নম্বর হচ্ছে জৈব অ্যাসিড। এই তিনজনের অবস্থান যেহেতু ফিক্সড, তাই এরা অবস্থান সমাণু দিবে না। এই তিনজনের অবস্থান কখনো পরিবর্তন হবে না, এরা ফিক্সড বলে, তারা অবস্থান সমাণু দেয় না। ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার কিনা? খুব দ্রুত, ভিউ তো কমে যাচ্ছে কেন? তাড়াতাড়ি ফ্রেন্ডদের নিয়ে আসো তাড়াতাড়ি। ওকে, এবার আসো কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমাণু কি? এক কথা যদি উত্তর দিয়ে, এক কথায় উত্তর, কার্যকরীমূলকের পরিবর্তন হবে। কার্যকরীমূলক একবার অ্যালডিহাইড হতে পারে, একবার কিটোন হতে পারে, একবার ইথার হতে পারে, একবার অ্যালকোহল হতে পারে, এরকম। তাহলে কার্যকরীমূলকের পরিবর্তন হবে। তাহলে কার্যকরীমূলক সমাণু হবে কার্যকরীমূলকের পরিবর্তন বা চেঞ্জ। কার্যকরী
মূলকের পরিবর্তন যে সমাণুতে দেখা যাবে তাকে বলবো কার্যকরী মূলক সমাণু। কথাটা বোঝা গেছে? কার্যকরী মূলক যেখানে চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? চেঞ্জ। যেমন আমি একটু আগে উদাহরণ দিচ্ছি, একটু আগে অ্যালকিন কি হয়ে গেছিল? সাইক্লো হয়ে গেছিল, তাই না? আমি এখানে লিখে দিই, কার্যকরী মূলকের পরিবর্তন যেখানে হবে তাকে বলবা কার্যকরী সমাণু। তাহলে দেখো আমি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে কি একটা উদাহরণ, অ্যালকিন। অ্যালকিন কিসে পরিণত হয়? রিং অ্যালকেনে হয়, তাই না? অ্যালকিন কি হবে? রিং অ্যালকেন হয়, মানে সাইক্লো অ্যালকেন আর কি, যেটাকে আমরা বলবো। হ্যাঁ, আর অ্যালকাইন কি হয়? তাহলে এগুলো দেখো, আগে ছিল অ্যালকিন, এখন হয়ে গেছে অ্যালকেন, তার মানে এটা কার্যকরী মূলকের পরিবর্তন হয়েছে, তাই এটা কার্যকরী মূলকের সমাণু। তারপর এরকম অ্যালকাইনও সেম, আগে ছিল অ্যালকাইন, এখন হবে রিং বা সাইক্লো অ্যালকিন, তাই এটা কার্যকরী মূলক সমাণু। এই দুইটা উদাহরণ বোঝা গেছে কিনা সবাই আমাকে একটু একটু করে বলো, পাই পাই করে হিসাব দিব একটু পর। এই সবাই বুঝছো কিনা? তাড়াতাড়ি কমেন্ট করো। তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা এই টপিক শুরু করার আগে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, টপিকটা একটু কঠিন, বুঝছো? তো ফ্রেন্ডরা যত বেশি থাকবে পড়াতে তত বেশি মজা, শিখাইতে তত বেশি মজা। ক্লিয়ার? এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, হামিদে ক্লিয়ার, তাসফিয়া ক্লিয়ার, হ্যাঁ, আরফা মারজান সবাই ক্লিয়ার। ওকে, গুড গুড, সবাই ক্লিয়ার। তাহলে এবার চলে যাও কার্যকরীমূলক সমানুতা এবার ফাংশনাল আইসোমারিজম যেটাকে আমরা বলি, সেটা কারা কারা দেখাবে। তাহলে এখন দেখলাম একটা অ্যালকিন একটা অ্যালকাইন, এই দুজন দেখায়, আর দেখাবে দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আমি দেখা দিচ্ছি, আর দুইটা ফর্মুলা দেখাবে। এই দুইটা ফর্মুলা যদি পারো তোমাদের কার্যকরীমূলক সমাণু হয়ে গেছে। আর দেখাবো হচ্ছে CnH twice n plus 2O, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কার্যকরীমূলক সমাণু দেখাবে। আরেকটা আমরা একটু পর বলবো, CnH twice n O ফর্মুলা একটা আছে, সেটা আমরা আলাদাভাবে বলবো, অসুবিধা নেই। এখন দেখো এই ফর্মুলা আসলে কি কি কার্যকরীমূলক আসবে। এই ফর্মুলা আসলে কি কি কার্যকরীমূলক আসবে, যেমন আগে দিয়ে আমরা লিখছি C4H, এটা আসলে কার্যকরীমূলক একটা অ্যালকেন আর একটা অ্যালকিন হয়। এরকম এরকম আসলে কি কি কার্যকরীমূলক আসবে? এইরকম আসলে একটা হবে অ্যালকোহল আর একটা হবে ইথার, একটা হবে অ্যালকোহল আর একটা হবে ইথার, একটা হবে অ্যালকোহল আর একটা হবে ইথার। তার মানে এই ফর্মুলা তো যদি থাকে দুইটা জিনিস বানাবো, অ্যালকোহল আর ইথার। ওকে, তাহলে আমি C2H4 তাহলে কত হবে? 6 0। তাহলে C2H6 এর কয় ধরনের সমাণু হবে? দুই ধরনের, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখে ফেলো। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কীভাবে লেখে? CH3CH2OH, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কয় কার্বন বিশিষ্ট সেটা মুখে মুখে শিখে যাবা। এই কার্বন দুইটা লিখবা, একটাতে OH দিলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আর ইথার কি হবে? CH3OCH3। বুঝা গেছে কিনা? তাহলে এর সমাণু কয়টা? ইথার একটা, অ্যালকোহল একটা, দুইটা। ক্লিয়ার কিনা? আর বানাতে পারবা না। সবাই ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি বলো। ব্লার হয়ে গেছে আবার? সবার ব্লার কিনা একটু বলো তো। সবার ব্লার কিনা নাকি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে একটু বলো। ব্লার, এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে বলতেছে। ওকে, তাহলে এটা বুঝে গেছে কিনা? তাহলে শেষ। তাহলে C2H6 এর সমাণু কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এটা পরীক্ষা আসলে লিখে দিবা। এবার আসো পরেরটা, পরের ফর্মুলা যাও। C3 দিয়ে 3 দিয়ে দেখাও। C3, তাহলে C3H8O, এটা সমাণু হবে কয়টা? 2 হলে 2টা, 3 হলে 3টা, এটা মিল আছে। 2 হলে 2টা, 3 হলে 3টা, এই 3 এর সমাণু আসবে 3টা। কি কি আসবে? অ্যালকোহল 2টা, ইথার একটা। আমি দেখা দিচ্ছি
3 কার্বন 20টা অ্যালকোহল লেখো, 3 কার্বন 20টা অ্যালকোহল। ওই তাড়াতাড়ি লেখো 3 কার্বন 20টা অ্যালকোহল। দেখো আমি দেখা দিচ্ছি কীভাবে লিখবা। এই 1 নাম্বারে লিখতেছি একটা অ্যালকোহল, 2টা অ্যালকোহল, 3 কার্বন, 3টা অ্যালকোহল হচ্ছে কার্বন। লেখার পর এই অ্যালকোহলের ওয়েজ দিয়ে দিবা, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিবা, শেষ। আরেকটা লিখতে পারবা, এখানে ওয়েজ দিতে পারবা। এই তাহলে দেখো কার্যকরীমূলক এখানে 2টা কাহিনী করছে, সেটা হচ্ছে কি অ্যালকোহল ইথার হয়, কার্যকরীমূলক চেঞ্জ হয়, তাই এটাকে বলছে কার্যকরীমূলক সমাণু। আবার কার্যকরীমূলক আগে ছিল 1 নাম্বার কার্বনে, এটাকে 1, এটা 2, এটা 3 ধরতাম এভাবে। এখন কার্যকরীমূলকের আবার অবস্থান পরিবর্তন হয়ে 2 নাম্বার কার্বনে চলে আসছে, তার মানে এটা আবার অবস্থান সমাণুও দেখাইছে। এবার আসো ইথার। ইথার কি হবে? ইথার 3 নাম্বার হচ্ছে CH3O C2H5 বা CH2CH3। এটাকে তুমি যেভাবে সাজাও, আর কোনোভাবে সাজানো ওয়ে নাই, এটার সমাণু 3টার উপরে আর যাবে না। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা আমাকে বলো। এই সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ বলতেছে ক্লিয়ার ক্লিয়ার। ওকে, বাকিরা জানাও, তাড়াতাড়ি জানাও, সবাই তাড়াতাড়ি জানাও। হ্যাঁ বলতেছে ক্লিয়ার, ঠিক আছে, গুড। এই তো মাশাআল্লাহ। এবার আসো C4-এ। C4-এ কয়টা হবে? C4-এ কয়টা হবে? তাহলে C4-এ চলে যাও। C4 লিখে ফেলো, C4H10O, C4H10O। তাহলে বলবে যে এখান থেকে পরীক্ষা প্রশ্ন কিন্তু আসবে, এই সমানুগুলো থেকে C234 এই ফর্মুলা 2টা থেকে আসে, এটা একটা আরেকটা এরপরে দেখাবো, এই 2টা থেকে কিন্তু এমসিকিউ আসবেই। তাহলে C4H10O। এবার আসো সেটা কি কি সমাণু আসবে। তাহলে অ্যালকোহল আর ইথার আসবে। অ্যালকোহল ইথারকে কয়ভাবে লিখতে পারি দেখো। তাহলে এটা সমাণু আসবে হচ্ছে C4H10O। তাহলে C4H10O এটা আসবে হচ্ছে 7টা, ওটা আসবে 7টা। এবার 7টা প্রমাণ করো, 7টা কীভাবে আসবে সেটা প্রমাণ করতে হবে। এবার দেখো তুমি নিজে নিজে ট্রাই করো। প্রথমে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখে ফেলো, যেহেতু 4 কার্বন বলছি 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখে ফেলো। আগে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখে ফেলো। এই ভিউ কমে যাচ্ছে কেন? খুব দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত। আসল টপিক তো এখন মাত্র শুরু করতেছি। হ্যাঁ, যেখান থেকে প্রশ্ন তোমাদের সবসময় থাকে, এখান থেকে প্রশ্ন সবসময় তুমি কোনো না কোনোভাবে পাবা। এবার আসো এই 7টা সমাণু মাথা রাখবে। আগে কী কী আমি 1 নাম্বার লিখে দিই। সি 4টা দিয়ে দাও, 1 2 3 4 অ্যালকোহল দিয়ে দাও। একটা হবে 2 3, একটা ওয়েজ দিয়ে দাও। এরপরে 3 নাম্বার দিতে পারো, 1 2 3, তাহলে একটা শাখা দিয়ে দাও। হ্যাঁ, একটা মনে করো শাখা দিয়ে 1 2 3 ওয়েজ। এরপরে আসো 4 নাম্বার, 1 2 3 1 2 3 4 ওয়েজ। এই 4টা হবে অ্যালকোহলের সমাণু। এতটুকু ক্লিয়ার কিনা? আমি মুছে ফেলবো। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই আটকে আছে বলতেছে। এই তো গুড, সবাই ক্লিয়ার। তাহলে 4টা পেয়ে গেলাম। এবার আসবে ইথারের কি সমাণু আসবে। আমরা অ্যালকোহল শেষ, এবার আসো ইথার। এবার অ্যালকোহল শেষ, এবার আসো ইথার। ইথারের কি সমান হবে? অ্যালকোহলে পাইলাম 4টা, এবার আসো ইথার। তাহলে ইথারে কি পাবো? ইথারে পাবো তাহলে 4, আর বাকি 3টা। তাহলে কি কি আসবে আমি দেখো। কয় কার্বন বিশিষ্ট ইথার লিখবো? 4 কার্বন বিশিষ্ট। তাহলে 1 নম্বরে এভাবে লেখো, CH3O CH2 CH2 CH3 এভাবে লিখতে পারি। কার্বন হাইড্রোজেন সবসময় মিলে যাবে, চিন্তা করতে হবে না। CH3 CH2O CH2 CH3, গুড। এবার আসো 3 নাম্বার। এতটুকু আগে বুঝছো কিনা? 3 নাম্বারে একটু কারিশমা আছে আমি বলবো। এতটুকু ক্লিয়ার কিনা? এই দুইটা ক্লিয়ার কিনা? এই তো ক্লিয়ার বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কি ব্যাপার? আর শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের টাইম নিয়ে ভিডিওগুলো রেখে দাও। এরপর আসো CH3 C
CH3O CH3H 1 2 3 4। তাহলে টোটাল এবার হাইড্রোজেন হিসাব করো, 3 4 7 10, এই 10 4 অক্সিজেন একটা। ক্লিয়ার? এই 3 ধরনের ইথার আমরা বানাতে পারবো। তাহলে বোঝা গেছে কিনা? ক্লিয়ার কিনা একটু জানাই দাও, 3 ধরনের ইথার ক্লিয়ার কিনা? তাহলে আমরা 4 ধরনের অ্যালকোহল 3 ধরনের ইথার পাবো C4H10। সবাই ক্লিয়ার হলে ইয়েস লিখে দাও। এর পরেরটা চলে যাও, পরেরটা চলে যাও। পরেরটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক যদি নাও করতে পারো, মাথায় রাখবা যে মান কত আসতেছে, যে C2H4H6 কত, C3H8 কত, C4H10 কত। এখন লিখবো C5H12O। তাহলে এটা সমান সংখ্যা, আমার মাথায় রাখতে হবে কি সমানু সংখ্যা। সমানু তো সম্ভাব্য দেখাতে পারবাই, হ্যাঁ, যে সমানু সংখ্যা যতটা হবে সেটা দেখাতেই হবে এমন না। সম্ভাব্য মানে কি সেটা দেখানো না হলেও চলবে, তবে কয়েকটা তোমাকে দেখাতে হবে। দেখো C4-এ আসছিল 7টা, তার ডাবল করে দিবা C5-এ 14টা। আইনি শেষ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই তো মাশাআল্লাহ ক্লিয়ার। ওকে, এবারে আমার কথা হলো কার্যকরীমূলক সমাণু এতটুকু ক্লিয়ার কিনা? কার্যকরীমূলক সমাণু এতটুকু ক্লিয়ার কিনা? সবাই দ্রুত কমেন্ট করো। আরে ভাত খাবা আর কি, ভাত একদিন দেরিতে গেলে কি হয়েছে? আমি খাচ্ছি নাকি বলো তো দেখি। ওকে, এবার সেকেন্ড ফর্মুলায় আসো। তাহলে আমরা এই 5টা জানবো, CnH2+2O ফর্মুলা। এবার আসো দ্বিতীয় ফর্মুলা, সেটা হচ্ছে CnH2O এই ফর্মুলা। এটা কিন্তু ভালো করে ফাই করে বুঝতে হবে। এই দুইটা সব ফর্মুলা থেকে পরীক্ষার প্রশ্ন হবেই, রিটেনেও হয়, MCQ-তেও হয়। এই কার্যকরীমূলক সমাণু থেকে কার্যকরীমূলক সমাণু মাথায় রাখতে হবে। তাহলে এবার আসো, সেটা কি হবে? এটা হবে হচ্ছে অ্যালডিহাইড। এটা 3 রূপ হয়। এটা হবে অ্যালডিহাইড, এটা হবে কিটোন, এবং এটা হবে অ্যালকিন যোগ অ্যালকোহল, যেটাকে একসাথে বলা হয় অ্যালকিনল। অ্যালকিন যোগ অ্যালকোহল এটাকে বলা হয় অ্যালকিনল। কার্যকরীমূলক সমাণু এটা 3 ধরনের। এটা বোঝা গেছে কিনা? আমাকে একটু বলো। এবার আসি, আমি একটা উদাহরণে চলে যাই। বর্তমান 2 নাম্বার কার্বন C2H4O। এটা দেখো C2H4O, এটা সমানুটা নিয়ে একটু ঝামেলা আছে। C2H4O সেটা হচ্ছে কি, C2H4O দিয়ে নর্মালি কিটোনও শুরু করতে পারবা না, অ্যালকিনও শুরু করতে পারবা না। C2H4O দিয়ে কি শুরু করতে পারবা না? কিটোনও শুরু করতে পারবা না, অ্যালকিনও শুরু করতে পারবা না, শুধু অ্যালডিহাইডই পাবা। যার কারণে এই সমানুটা C2H4O এটা যদি এদিকে সাথে সাজায় তাহলে অ্যালডিহাইড পাবো। মানে এই সমানুতে অ্যালডিহাইড ছাড়া কিছু নয়, 2 কার্বন বেসটা অ্যালডিহাইড বানাই যাবে। দেখো CH3CHO এটাই পাবো অনলি। কিটোন হইতে হলে 3 কার্বন লাগবে। মাস্ট কয় কার্বন? 3 কার্বন লাগবে। মাস্ট 3 কার্বন লাগবে। ক্লিয়ার কথাটা? সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই তো গুড বলতেছে, হ্যাঁ। ওকে, এবারে কিটোন বাদ দিলে এবার পরেরটা দেখাও, অ্যালকিনল দেখাও। তাহলে অ্যালকিনলে কি আসবে? অ্যালকিন আর অ্যালকিন, এই হচ্ছে অ্যালকিন আর অ্যালকোহলমূলক যদি একসাথে থাকে, এই দেখো অ্যালকিনমূলক অ্যালকোহলমূলক, তাকে বলবো অ্যালকিনের, দেখো অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, এই দুইটাকে বলা হয় অ্যালকিনল। তাহলে ইন যোগ অল, এই দুটাকে একসাথে বলা হয় কি? অ্যালকিনল বা ইনল, আবার ইনলও বলে অনেকে, ইনল। এখন দেখো ইনলটা আমি লিখে ফেললাম, এই অ্যালকিন দিছি, অ্যালকোহলও দিছি। এবার বাকি হাইড্রোজেনগুলো কার্বনে দিয়ে দাও। এখানে হাইড্রোজেন 1টা হাত, 2টা, 3টা হাত, এই 1টা, 4টা, এই 2টা, শেষ।
দুইটা সমাণু তাহলে পেলাম। এটা সমাণু কয়টা হবে? দুইটা হবে। এটা কিটোন কেন হয় নাই সবাই বুঝছো কিনা? কিটোন কেন হয় নাই? এটা ছাড়া বাকি সবগুলো কিটোন হবে, এটা ছাড়া বাকি সবগুলো কিটোন হবে। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, নুহিতা নূর ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার আসো কার্বন 3টা হলে ক্লিয়ার হলে এবার কার্বন 3টাতে চলে যাও। 3 কার্বন হলে কি হবে? মানগুলো মাস্ট মনে রাখবা। 3 কার্বন হলে C3, তাহলে আসবে C3H6O। এবারে আসো, এখানে 3 ধরনের 3টা পাবা আর কি, একটা অ্যালডিহাইড পাবা, একটা কিটোন পাবা, আর একটা অ্যালকিনল পাবা। আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে আর এটা লাগবে না, কিটোন বানায় দাও, CH3CO CH3। তারপর অ্যালডিহাইড বানায় দাও, CH2CH3। আর অ্যালকিনল বানিয়ে দাও, একটা CH3 দিয়ে দাও। বুঝছো কিনা? এই 3টা কাহিনী আগে বুঝছো কিনা? পরীক্ষা আসবে যে কি কি সমাণু হয়, কি কি সমাণু হয়। গুড। এবার আসো, এটা সমান হবে টোটাল হচ্ছে 4টা, তাহলে আরেকটা সমাণু কার হবে? হ্যাঁ, এটা এবার আমি নিচে একটু লিখে দিই। এই যে 3টা পেয়ে গেছো, একটা এটার, একটা এটার, একটা এটার, এটাকে আবার তুমি এভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারবা? দ্বিবন্ধনটা আগে দিয়ে দিতে পারো, হ্যাঁ এভাবেও দিতে পারো। CH2 দ্বিবন্ধ COH। তাহলে আর এখানে কয়টা কার্বন? একটা হাইড্রোজেন দিলে হয়, শেষ। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার কথাটা? 1 2 3 4। হ্যাঁ, তাহলে এবার ক্লিয়ার কিনা আমাকে বলো, 4টা সমাণু বুঝে গেছে কিনা? গুড। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে নেক্সট টপিকে চলে যাবো তাড়াতাড়ি। ওকে, সবাই বলতেছে হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা এবারে চলে যাও, C4 এর পর 5 দাও। 5 C4 এ কয়টা সমাণু পেলাম? C4 না 3 পড়েছে? 3তে 4টা। আচ্ছা তাহলে 4 লেখো। 4 এ হবে 8টা, মানে ডাবল আর কি। 5 এ হবে 11টা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা তোমরা বের করবা, C4টা বের করবা। লিখে দিচ্ছি আমি C4H8O। এখানে হবে 8টা, মাথা রাখবা। 3 ছিল 4টা, 4 হচ্ছে কয়টা বলো তো দেখি? 4 হচ্ছে 8টা, মাথা রাখবে কিনা? এবার আসো, C5H10O, এখানে হবে 11টা। সবাই ক্লিয়ার কিনা? এই মানগুলো তোমরা পারলে ট্রাই করে বের করবা। হ্যাঁ, তোমাকে যে একদম পারতে হবে এমন না, পারলে ট্রাই করে বের করবা। তবে মানটা মাথা রাখিও, মানটা এমসিকিউতে আসে। ওকে, এবং C6H12O দিয়ে দাও। আর এর বেশি মনে রাখতে হবে না। C6H12O 12টা। আমরা তো স্টুডেন্টদেরকে এতগুলো শিখাইও না। হ্যাঁ, একটা বুঝে দিলে বাকিগুলো ওরা নিজেরাই করে ফেলে। তা অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? শেষ। তাহলে কার্যকরীমূলক সমাণু আমাদের ক্লিয়ার। পরীক্ষার জন্য কার্যকরীমূলক সমাণু তোমাদের জন্য ফরজে আইন, ক্যাফায়ানা ফরজে আইন মানে বাধ্য। এটা তোমরা টিটিএম করে ফেলবা, টন টনের টানা মুখস্থ করে ফেলবা। টন টনের টানা মুখস্থ মানে TTM। ওকে, এবার আসো কার্যকরীমূলক সমাণুর পর এবার আসো মেটামারিজম। মেটামারিজম মেটা কথাটা আসছে মেটাসেন্ট্রিক থেকে, মানে মধ্যকেন্দ্রিক থেকে। মধ্যকেন্দ্রিক মেটা আসছে হচ্ছে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক থেকে, মানে কিছু কিছু পরমাণু বা মূলক আছে যারা কখনো প্রান্তে বসে না, মাঝখানে বসে, তারাই হবে মেটামারিজম সমাণুর মূলক। তাহলে মেটামারিজম সমাণু কারা দেখাবে? যারা কখনো প্রান্তে বসে না, তারা মেটামারিজম দেখাতে পারবে না। যারা মাঝখানে বসে তারাই পারবে মেটামারিজম। ক্লিয়ার কথাটা? তাহলে মেটা মধ্য মানে মাথা রাখবা কি, তার দুই পাশে 2 হাত থাকবে, সে মাঝখানে 2 পাশে 2 হাত, এটাকে আমরা বলবো মধ্য। এরকম মধ্য কারা কারা দেখাতে পারে দেখো তো। যেমন দেখাতে পারে ইথারের অক্সিজেন, এটা 2 হাত। দেখো কিটোনেও 2 হাত, যাদের 2 হাত আছে। মেটামারিজম দেখাবে যাদের
দুইটা হাত আছে, 2 হাত যাদের আছে 2 হাত ভরে দিবা তুমি। এবার 3 নম্বরে আসো, 3 নম্বরে আর কারা দেখাতে পারবে? 2 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন। 4 নম্বর দেখাতে পারবে অ্যাসিড অ্যানহাইড্রেট, যদিও তোমরা নামটা শুনো না, ফর্মুলা শিখে রাখো, এটার নাম বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রেট। বুঝা গেছে? অ্যাসিড অ্যানহাইড্রেট। দেখো সবারই কি আছে? 2টা করে হাত আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এরাই শুধু মেটাসান্টিক দেখাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এখানে আসলে এমসিকিউতে এটার বাইরে এক লাইনও আসবে না, এটা থেকেই আসবে। বুঝা গেছে? তাহলে মেটাসেন্ট্রিক কারা দেখাবে পরীক্ষা আসলে পারবা। ওকে, এখন মেটাসেন্ট্রিক এক ধরনের অবস্থান সমানো, মেটাসেন্ট্রিক এক ধরনের অবস্থান সমানো, সেটা কিভাবে একটু দেখাই দিই, বা মেটামারিজম এক ধরনের অবস্থান সমানো, এটা একটু দেখাই দিই আমি। হ্যাঁ, এটা এক ধরনের অবস্থান সমানো। দেখো একটা বুঝলেই পারবা, এটা হচ্ছে এক ধরনের অবস্থান সমানো, মানে এটার কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন হবে, তাই এটাকে এক ধরনের অবস্থান সমানো বলা হয়। একটা মেটামার অণু নাও, যেমন তুমি নাও ইথার, দেখো CH3 CH2 O CH2 CH3। ওকে, এর ফর্মুলার দেখো এই যে সেই আমাদের অক্সিজেনটা আছে 2000 আছে, তার মানে এটা একটা মেটামার সমাণু দেখাবে। তো এটাকে আবার কি লিখতে পারি? এটার একটা নাম হচ্ছে কি, এ পাশ এবং এ পাশ দুই পাশে সমান, যেগুলো একটাকে তুমি শিকল ধরে ফেলো, এটাকে শিকল ধরলে আর এখানে 1 কার্বন আর 2 কার্বন, 1 কার্বন আর 2 কার্বন এভাবে। তাহলে এবারে তুমি শিকল ধরে ফেলে কি আসবে? 2টা কার্বন, তাহলে ইথক্সি। ইথো এটা আমরা ওদিন নামকরণ শিখেছিলাম, ইথক্সি। আর এটাকে বলবা কি? 2 কার্বন হলে ইথেন, তাহলে এটা ইথেন, ইথক্সি ইথেন হতে পারে। আবার এভাবে লিখতে পারি CH3 O CH2 CH2 CH3। দেখো কার্যক্রম অবস্থান পরিবর্তন হয়ে গেছে, আগে ছিল মাঝখানে, এখন এক পাশে চলে আসছে। এখন লিখবা মিথক্সি। মিথক্সি, যেহেতু কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন হয়েছে, তাই এটাকে অবস্থান সমাণু বলবো। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। এরপর একটা সমাণু পড়াবো যেটা রিটেনের জন্য, এমসিকিউর জন্য আবার ইম্পর্টেন্ট, এমন একটা সমাণু পড়াবো। মেটামারিজম ক্লিয়ার কিনা? হ্যাঁ, নিউ থিং আসবে, আসবে, অসুবিধা নাই, নিউ থিং আসবে। আর 5 মিনিটের মধ্যে আমাদের সমাণু শেষ হয়ে যাবে। তাহলে মেটামারিজম একজন অবস্থান সমাণু আমরা বুঝলাম, যেহেতু অবস্থান চেঞ্জ করে, মেটামার অণুগুলো থাকলেই হবে অবস্থান সমাণু, তারা দেখাতে পারবে। এবারে আসো টোটোমারিজম, যেটা সাদদের খুব প্রিয় জিনিস, একদম কলিজায়। কলিজা বলে কি না, কলিজা আসলে ডানে থাকে, হ্যাঁ এই জায়গায় থাকে, কলিজা সাদরা একদম লেগে আছে, এমন একটা জিনিস হচ্ছে টোটোমারিজম। তাহলে চলো আজকে শেখাবো সেই টোটোমারিজম। টোটোমারিজম এটাকে আবার এক ধরনের কার্যকরীমূলক সমাণু বলা হয়, যেহেতু কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন হয়, তাই আগে আমি বলি যে টোটোমারিজম কি জিনিস। টোটো, দেখো টোটো দেখো, টোটো মানে মাথা রাখবো অটো। টোটো মানে কি? অটো। অটো মানে হচ্ছে অটোমেটিক। অটোমেটিক, এই অটোমেটিক যে সমাণু হবে অটোমেটিকলি, তুমি কিছু করা লাগবে না, তোমাকে দরও লাগবে না, ছোঁয়াও লাগবে না, সে নিজে নিজেই হয়ে যাবে, তাকে বলবো অটোমেটিক। বাংলা বলা হয় স্বতঃস্ফূর্ত। তাহলে অটোমেটিক, এটার বা ইংলিশ আবার বলা হয় গতিশীল সমান। অটোমেটিকলি যেগুলো হয় আর কি, তাদের গতি থাকে, তাদেরকে বলতে হবে তুমি ডাইনামিক। ডাইনামিক। এবার বাংলা লিখে ফেলো, অটোমেটিকলি বলবা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। আর ডাইনামিককে বলবা গতিশীল। তাই এটাকে গতিশীল সমাণু বা স্বতঃস্ফূর্ত সমাণু বলে। এই লাইনটা বুঝছো কিনা সবাই? এই লাইনটা বুঝছো কিনা? এই নিউ থিং আসতেছে, তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে জানাই দাও নিউ থিং আসতেছে, এটা শেষ করে নিউ থিংয়ে চলে যাব। ওকে, তার মানে আমরা টোটোমারিজম বুঝলাম। এখন দেখো টোটোমারিজম কারা দেখায়? টোটোমারিজম কারা দেখায়? যারা স্বতঃস্ফূর্ত সমাণু দেখাতে পারবে তারাই, যারা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হয় তারাই। এটাকে বলা হয় কিটোইনল সমাণু। টোটোমারিজম দেখায় এমন একটা গ্রুপ হচ্ছে কিটোন গ্রুপ। আমি দেখো একটা কিটোন লিখতে CH3 C
ও সি, এই দেখো এটা একটু ভেঙে লিখি, এইচ এইচ এইচ, এটা হচ্ছে কিটোন। এই কিটোনটা অটোমেটিকলি, এই কিটোনটা ইনল হয়ে যাবে অটোমেটিকলি। যারা হয় তাদেরকে এই চিহ্ন দিতে হবে। এই চিহ্ন থাকলেই শুধু টোটোমারিজন সমান হবে, আর নাহলে হবে না। এই চিহ্ন থাকলে, এবং বইতে একটা উদাহরণ আছে, শুধু এটা, শুধু এটাই উদাহরণ আছে। এটা পারলেও হবে, এটা পারলেও হবে, বাকি আরও এক্সট্রা আছে, প্রয়োজন কিন্তু না পারলেও নাই। আজকের জন্য এতটুকু ছেড়ে দিব, এটা পারো। তাহলে বলতেছে কি, এটা কি হবে, নিজে নিজে পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হবে দেখো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। অক্সিজেন কি করবে, কার্বন থেকে ইলেকট্রন দিবে টান, কার্বন থেকে ইলেকট্রন কি দিবে, টান দিবে। টান দিলে কি হয়ে যাবে, এদিকে আমি লিখতেছি দেখো, টান দিলে কি হয়ে যাবে, এই CH3টাকে দিয়ে দিলাম, টান দিলে এই অক্সিজেনটার হাত একটা খালি হয়ে যাবে, অক্সিজেনের হাত একটা খালি হয়ে যাবে। অক্সিজেন ইলেকট্রন নিয়ে মাইনাস হবে, কার্বন ইলেকট্রন দিয়ে প্লাস হবে। আর এদিকে আছে কি দেখো, এদিকে আছে CH তিনটা, CH কয়টা, একটা দুইটা তিনটা, তো আমি দুইটা লিখলাম। আর একটা কি হবে, তখন এই হাইড্রোজেনটা প্রোটন রূপে, মানে কি রূপে, প্লাস রূপে, হাইড্রোজেন প্লাস রূপে এর কাছে চলে আসবে, কারণ অক্সিজেন ছিল মাইনাস, হাইড্রোজেন আসবে কি প্লাস রূপে। তার মানে প্লাস রূপে আসা মানে কি, এই বন্ধনে যে দুইটি ইলেকট্রন ছিল, একটা কার্বনের আর একটা হাইড্রোজেনের, এই ইলেকট্রনটা কার্বনের, এই ইলেকট্রনটা হাইড্রোজেনের, এই দুইটি ইলেকট্রনের দুইটাই রেখে যায়। হাইড্রোজেন নিজের ইলেকট্রনও কার্বনের কাছে রেখে, মানে পুরো বন্ডটাকে রেখে সে অক্সিজেনের কাছে চলে যায়। চলে গেলে তখন অক্সিজেন তাকে, অক্সিজেন হচ্ছে মাইনাস, সে হচ্ছে প্লাস, অক্সিজেন তাকে বিবাহ করে ফেলে, মানে তাকে বন্ধনে আবদ্ধ করে ফেলে, ওয়েজ করে ফেলে। আর এদিকে এই বন্ধনে একা হয়ে যায়, তখন এই বন্ধনটা, এটাকে এই বন্ধনে একা মানে কি, বন্ধনের মধ্যে ইলেকট্রন আছে মানে মাইনাস, তখন এই মাইনাসটা এ প্লাসকে বিয়ে করে, তখন সে কার্বনের উপর নুয়ে পড়ে, আর কি কার্বনের উপর আস্তে করে নুয়ে পড়ে, হয়ে যায় অ্যালকিনল। ক্লিয়ার? সবাই বুঝছো কিনা? তাড়াতাড়ি বলো, এটা বুঝছো কিনা? যারা মানে এটা থেকে এটা লিখতে পারবা তাও হবে, এটা থেকে এটা লিখতে পারবা তাও হবে, বুঝো না বুঝো লিখতে পারবা কিনা এটা বলো, ভুল করা যাবে না। এবার আসো, এটার নাম কেন অ্যালকিনল, এখানে আছে অ্যালকিনের ইন, অ্যালকোহলের অল, তাহলে ইন যোগ অল ইনল, তাই এটাকে বলা হয় ইনল সমাণু, আর এটাকে বলা হয় কিটোন সমাণু। দুইটাকে একসাথে বলা হয় কিটো ইনল সমাণু। পরীক্ষা আসবে কিটো ইনল সমাণু কোনটি, কিটো ইনল সমাণু কোনটি। কিটো ইনল সমাণু কিন্তু উভমুখী বিক্রিয়াটা থাকবে, নইলে কিন্তু কিটো ইনল সমাণু দেখাবে না। ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে কিটো ইনল সমাণু একটা স্পেসিফিক আছে, সেটা হচ্ছে যে স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আগে ছিল কিটোন, এখন হয়ে গেছে অ্যালকোহল আর অ্যালকিন ইনল, তাই এটা কার্যকরীমূলক পরিবর্তন হয়েছে, তাই এটা এক ধরনের কার্যকরীমূলক সমাণু। যেহেতু কার্যকরীমূলক পরিবর্তন হয়েছে, যেহেতু কার্যকরীমূলক পরিবর্তন হয়েছে, মূলক পরিবর্তন হলো, তাই এটা এক ধরনের কার্যকরীমূলক সমাণু, তাই এক ধরনের কার্যকরীমূলক সমাণু। তাহলে পরীক্ষা আসবে গতিনির সমাণু ব্যাখ্যা করো, স্বতঃস্ফূর্ত সমাণু ব্যাখ্যা করো, কিটো ইনল সমাণু ব্যাখ্যা করো, অথবা কিটো ইনল সমাণু একটা কার্যকরীমূলক সমাণু ব্যাখ্যা করো, বা টোটোমাইজেশন ব্যাখ্যা করো। পারবা? গুড। এবার আসো আমরা এই নিউ থিং, নতুন কিছুতে আসবো এখন। হ্যাঁ, তাহলে এই নতুন কিছুতে আসার আগে সবাইকে একটু একটু করে মেনশন করে দাও, লাইভটাকে শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা আজকে কি কি পড়লাম, এর বাইরে সমাণু আর আপাতত লাগবে না, গাঠনিক সমান এতটুকু শিখলে হবে। তোমরা সমাণুটা একটা চার্ট বা বক্স করে ফেলবা, কোন কার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলো কোন কার্বনের জন্য কয়টা সমাণু পাইছি, বক্স করে জমা দিবা আমাকে, মানে গ্রুপে। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে দেখি সমাণু কী জিনিস, সমানুতা কী জিনিস, এবং তাদের ক্লাসিফিকেশান, তার মধ্যে গাঠনিক সমাণু, গাঠনিক সমাণু 5 ধরনের ক্লাসিফিকেশান, কোনটাতে কয়টা সমাণু দিবি সেটা। আপাতত আলহামদুলিল্লাহ এতটুকু পারবে কিনা আমাকে বলো। ওকে।
আমরা সমানতা শেষ করে ফেললাম। এখন আমরা শিখবো এ নিউ থিং। সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এ নিউ থিং এর আগে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকে আমরা শিখবো মজার একটা টপিক, আজকে আমরা শিখবো নদ ভার্সেস নদী। দেখো তো, দেখি তো নদী কারোর নাম আছে কিনা। নদী, নদী নামে কোনো মেয়ে আছে কিনা আজকে? নদী নামে কোনো মেয়ে আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, তাড়াতাড়ি শুরু করে দেবো এখন নিউ থিং। আমি তোমাদের ক্লাসের পর পরীক্ষা নেব, এই ক্লাসের সমানোর পর পরীক্ষা নেব, সমানতার পর। তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। হ্যাঁ, পরীক্ষা নেব। যে গ্রুপটা মোটামুটি এখানে 500-র উপরে মেম্বার, হ্যাঁ, যেটা আমরা ফ্রি ক্লাসের যে গ্রুপটা বানাইছি, এই গ্রুপটাতে আমরা প্রশ্ন দিয়ে দেবো, পরীক্ষা হবে। যারা গ্রুপে অ্যাড হয় না, গ্রুপে অ্যাড হয়ে নেও। আর ইনশাল্লাহ সমানতা শেষ করার পর ভিডিওগুলো আমরা আস্তে আস্তে ডিলিট করা শুরু করব। নতুন ভিডিও আপলোড হবে না, ডিলিট করে দেবো। তোমরা লাইভের মধ্যেই শিখে নিতে হবে। আচ্ছা, অনেকে বলতেছে নদ শাখা প্রশাখা নেই। মারজানা মেহরিম বলতেছে সমানতা পুরো টপিক শেষ হলে নিব পরীক্ষা। দেখে আর কে কে পারো নদ নদীর পার্থক্য দেখি। এই তো নহিতা নূর, নদী আছে নাকি? নদীকে মেনশন করে দাও আজকে। আর যদি সাগর থাকে তাকেও মেনশন করে দাও। সেই নদীকে সাগরের কাছে পালাই দিব। সাগর হচ্ছে পুরুষ, নদী হচ্ছে মহিলা, এটাই তো তোমরা মোটামুটি জানো। ওকে, আজকে নদ এবং নদী, যদি আমরা জানি যে নদ এবং নদী দুইজনে মোটামুটি একই কথা, দুইজনে মোটামুটি একই কথা। কারণ সবারই উৎপত্তি হয়, কালকে যে পড়াইছিলাম, সেই কোনো না কোনো পাহাড় বা পর্বতের পাদদেশে, পাদদেশকে বলে ভ্যালি, ভ্যালি থেকে। যেমন আমরা বলছি হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে, গঙ্গোত্রী সরোবাহ থেকে, এরকম আমরা অনেক নাম শুনছি, তাই না? তাহলে এসব জায়গা থেকে, মানে ভ্যালি থেকে নদ বা নদীর তৈরি হয়। কখন নদ বলবো, কখন নদী বলবো, তোমরা যে জিনিসটা আপাত দৃষ্টিতে জানো যে পুরুষ বাসক হচ্ছে নদ আর স্ত্রী বাসক হচ্ছে নদী, যদিও জিনিসটা ভুল, তাও তোমরা জানো হিসাবে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কথাটা আর ভুল বলতাম কেন, তবে আপাত দৃষ্টিতে ভুল। নদ তারাই হবে, নদী তারাই হবে যাদের আকারান্ত, রস্যইকারান্ত, রস্যুকারান্ত লাস্টে থাকবে। যেমন লাস্টে পদ্মা কি আছে আ, যমুনা কি আছে আ, এরকম লাস্টে যাদের আ থাকবে শুধু তারাই হবে নদী। আর আ রস্যই উ না থেকে স্বরেয়াকারান্ত বা অন্য কারান্ত হলেই সেটা হয় নদ। তার মানে পুরুষবাচক স্ত্রীবাচক না, তাদের ব্যাকরণগতই পার্থক্য, এতটুকুই। পুরুষ স্ত্রী কেউই না, ব্যাকরণগতই পার্থক্যের কারণে একটাকে নদ বলি আর একটাকে নদী বলি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নদ এবং নদী জিনিসটা বুঝলাম কিনা। তাহলে একটা জিনিস মাথা রাখো, সেটা হচ্ছে দেখি বাংলাদেশের 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নদ আসলেও যা দিবা, নদী আসলেও তা দিবা, একই উত্তর। সবচেয়ে বড় নদ অথবা নদী কোনটি? তাহলে কি লিখবা? নদ বা নদী যে কোনোটাই চাক, বললাম না ব্যাকরণগত যেহেতু পার্থক্য, পুরুষ মহিলা এখানে জানতে চায় না। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নদ বা নদী কোনটি? তাহলে দিব হচ্ছে কি পদ্মা, সরি মেঘনা, মেঘনা। সবচেয়ে বড় গভীরতম বলতে পারো, গভীরতম, সবচেয়ে বড় গভীরতম নদ বা নদী। ক্লিয়ার কথা? আর একটা জিনিস সাথে মাথায় রাখো, সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বা বৃহত্তর নদ কোনটি? তাহলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম, দেখি কে কে পারো, বা বৃহত্তর,
বৃহত্তর নদ অথবা নদী কোনটি? দেখি কে কে পারো, কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, দেখি পারো কিনা। আর একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড়, যেটাকে আমরা বলবো প্রশস্ততম নদ বা নদী কোনটি? তাহলে তোমার এখানে প্যাচ লেগে যেতে পারে, তাই আমি এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, বৃহত্তর বললে বুঝবো হচ্ছে দীর্ঘতম, বড় বললে বুঝবো হচ্ছে প্রশস্ততম। বড় নির্ণয় করা হয় আয়তন দিয়ে নর্মালি, মানে একটা নদী কি পরিমাণ প্রশস্ত বা কি পরিমাণ পানি প্রবাহ করে সেটার উপরই তার বড় নির্ণয় করা হয়। আর বৃহত্তর নির্ণয় করা হয় একটা নদী কতটুকু দীর্ঘ বা লম্বা সেটার উপর। তো দীর্ঘ হলে সে কিন্তু প্রশস্ত তেমন নাও হতে পারে, যার কারণে দীর্ঘকে আমরা বলতেছি বৃহত্তর আর বড়কে বলতেছি প্রশস্ত। তাহলে অপশন কিন্তু আনসার করার সময় একটু মাথা রাখবা। এখন দেখো, পৃথিবীর বৃহত্তর দীর্ঘতর দেখি কে কে পারতেছে একটু। কিরে, কে পারতেছে না কেন? হ্যাঁ কি বললো এটা? তাহলে আমি লিখে দিই, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতর নদী হচ্ছে নীল নদ। সবাই নাম শুনছো, নীল নদ। আর পৃথিবীর সবচেয়ে বড় বা প্রশস্ততম তোমাকে দিবে না, আটকানোর জন্য বড়ই দিবে, তুমি নীল নদে আনসার করে আসবে, আমি জানি। সেটা বলবো বড় দিলে আমাজন নদী। আর যদি পরীক্ষা এরকম আসে, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এটা হচ্ছে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু আবার আমাজন। দীর্ঘতম থেকে আমাজন কিন্তু দ্বিতীয়, দীর্ঘ থেকে দ্বিতীয়, বড় দিক দিয়ে প্রথম, দ্বিতীয় দীর্ঘতম আমাজন বন তো সবাই শুনছো, ওই বনে যে নদী সেটার নাম হচ্ছে আমাজন নদী। ক্লিয়ার কিনা? তাহলে এখন গেল নদীর সাথে একটা কথাই আমাদের সাথে যায়, সেটা হচ্ছে নদীর সাথে একটা কথা আছে, সেটা হচ্ছে উপশাখা আর শাখা, এর মধ্যে পার্থক্য কি? এবার আরেকটু এর দুটো ক্লিয়ার হলে আমি মুছে ফেলতেছি। তাহলে উপশাখা আর শাখা, দেখি এটা পারো কিনা। উপশাখা আর শাখার পার্থক্য কি দেখি। নদী যেহেতু পড়াই ফেলছে, ওটা একটু পড়াই দিই। উপশাখা ভার্সেস শাখা ভার্সেস প্রশাখা। হ্যাঁ, তাহলে উপশাখা যেটাকে আমরা বলবো প্রশাখা। এবার দেখো, তোমরা এতটুকু বুঝছো কিনা আমি একটু দেখি। দেন এবার এই টপিকে চলেছে, এই টপিক পার পাকে দেখি আমি একটু। উপশাখা শাখার মধ্যে পার্থক্য বলো তো। তাড়াতাড়ি। এবারে আসো, আমি যদি বলি একটা, দেখো মনে করো পর্বত, এটা একটা পর্বত, এই পর্বত থেকে একটা নদীর উৎপত্তি হলো, পর্বত থেকে আস্তে আস্তে পানি গড়িয়ে একটা নদীর উৎপত্তি হলো। এই নদীটা বহমান, এই নদীটা কি বহমান। এই নদীটা বইতে মাঝে মাঝে এরকম তার থেকে বিভিন্ন শাখা বের হবে, বসতে তার থেকে বিভিন্ন শাখা বের হবে। একটা সময় এসে নদীটা সাগরে গিয়ে মিলিত হবে, যেমন বাংলাদেশের কর্ণফুলী নদী রাঙামাটির ভ্যালি থেকে নেমে এরকম বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। যখন নদীটা এরকম এসে বিভিন্ন ব্রাঞ্চ তৈরি করবে, তাকে বলবো হচ্ছে তার শাখা থেকে আবার যদি নদীর ব্রাঞ্চ বের হয়, তাকে বলবো প্রশাখা। কিন্তু আমি বলছি উপশাখা কি, মানে উপরে, কি উপরে, শাখা থাকবে সবসময় নিচে আর উপশাখা হবে উপরে। সেটা হচ্ছে এই নদীটার সাথে যদি কোনো একটা নদী মিলিত হয়, মনে করি এই নদীর সাথে একটা নদী এসে এরকম মিলিত হলো, এই নদীটার সাথে যদি কোনো নদী মিলিত হয়, সেই নদীকে বলা হয় উপনদী, বা যেটাকে উপশাখা বলতে পারি। উপনদী বা উপশাখা,
এই উপশাখাকে বলবা উপনদী, আর শাখাকে বলবা শাখা নদী, একই কথা। হ্যাঁ, উপনদী, আর এটাকে আবার শাখা নদীও বলে, আর এটাকে বলবো প্রশাখা নদী আর কি। তাহলে আমি বলতেছি কি, একটা নদীর সাথে আরেকটা নদী যদি মিলিত হয়, যে নদীটা মিলিত হচ্ছে সেটা হচ্ছে উপনদী, আর যে নদীটা বহমান সেটা থেকে যে নদী বের হয় সেটা হচ্ছে দেখি শাখা নদী, আর বহমান নদীটা একটা সময় সাগরে গিয়ে পতিত হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এবার যেটা তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য জিকে লাগবে সেটা একটু দিয়ে দিব, শেষ করে দিব। এই ক্লিয়ার কিনা বলো? শাখা থেকে উপশাখা না, প্রশাখা হবে। শাখা থেকে প্রশাখা, উপশাখা না। আচ্ছা, বুঝছি না, এটা প্রবলেম। এখন ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। আজকে তোমাদের রেসপন্স দেখে এবং উপস্থিতি দেখে আমি খুবই হতাশ। এখন আসো, তাহলে বাংলাদেশের যে কোনো একটা নদীর এরকম আমরা বলে যাই যে শাখা নদী কি হবে, উপনদী কি হবে, এরকম একটা বলে যাই। মনে করো, আচ্ছা মনে করো যে পদ্মার শাখা নদী কি হবে, পদ্মার শাখা নদী কি হবে, আর উপনদী কি হবে। তাহলে একটু বলে যাই আমরা। হ্যাঁ, পদ্মা তার হচ্ছে দেখি উপনদী, আর পূর্ব হচ্ছে কি শাখা নদী। আচ্ছা, পদ্মা মাথা রাখবো পতে পদ্মা, মতে মম, মানে মহানন্দা। তাহলে পদ্মার একটা উপনদী হচ্ছে দেখি মহানন্দা, আর একটা শাখা নদী বলতে পারো, আমি ধরো নর্মাল একটা বলি, হচ্ছে মধুমতি। এ পরীক্ষা আসে, মধুমতি নদীর তীরে কোন এলাকা অবস্থিত, এটা হচ্ছে দেখি মাথা রাখবো আমরা, যেহেতু বঙ্গবন্ধুর সাথে এটা সম্পর্কিত। বঙ্গবন্ধু কোন জেলা বলো তো দেখি? বঙ্গবন্ধুর সাথে সম্পর্কিত কোন জেলা, দেখি পারে কিনা। এই তো হামিদা পেরে গেছে, পদ্মা শাখা নদী মধুমতি, মাশাআল্লাহ। এই তো এখন বলো তো দেখি মধুমতির তীরে কোন অঞ্চল অবস্থিত, এটা পারো কিনা, পরীক্ষাটা আসে। বলো বলে ফেলো। তোমার জন্য ওয়েট করতেছি, দেখি কারো থেকে আসে কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? মেহেরপুর জেলায়, ওখানে আছে মধুমতি নদী। তাহলে মেহেরপুর মাথা রাখবো, মেহেরপুর, যশোর। আরেকটা জিনিস মাথা রাখবো যেটা আসে, সেটা হচ্ছে দেখি টুঙ্গিপাড়া। সেটা হচ্ছে টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত, এটা একটু প্যাঁচ লেগে যায়। টুঙ্গিপাড়া সেটা কিন্তু আর মধুমতি হবে না, টুঙ্গিপাড়ার আবার এখানে আরেকটা নদী আসছে, সেটা হচ্ছে বাইগার নদী। বাইগার নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধুর বাড়ি টুঙ্গিপাড়ার, মেহেরপুরের টুঙ্গিপাড়ার বাইগার নদীর তীরে অবস্থিত। এতটুকু যদি পারো, তোমার একটা জিকে অলরেডি তুমি পেয়ে গেছো। এখান থেকে নদী থেকে যদি আসে এই জিকে, আর এর বেশি না, এর থেকে আসবে। ক্লিয়ার? আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা? আরেকটা জিনিস একটু ইনফরমেশন মাথা রাখো, বাংলাদেশের নদীর সংখ্যা কত? বাংলাপিডিয়া অনুযায়ী 700টি। হ্যাঁ, বাংলাদেশের 700টি বর্তমানে নদীর সংখ্যা, তবে বিভিন্ন মত আছে, কেউ বলতেছে 400, কেউ বলতেছে 500, তবে নর্মালি নেওয়া হয় 700টি। আজকের লেকচারে এতটুকু ক্লিয়ার কিনা? আজকের ক্লাসে এতটুকু ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি। তোমাদের আজকে উপস্থিতি দেখে খুবই আশাহত ছিলাম, কারণ আজকে সবচেয়ে বেস্ট টপিকটা পড়াইছি। আজকে তার মানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল, সেই দিনে তোমরা মোটামুটি কম উপস্থিত। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা এতটুকুই। সবাই ক্লিয়ার কিনা? ওকে, তাই নেক্সট দিন আমরা আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হব, নতুন কোনো এরকম নিউ থিং নিয়ে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, দোয়া করো, আমার জন্য বেশি বেশি দোয়া করবা, এবং তোমরাও নিজেরা বেশি বেশি পরিশ্রম করো, মা বাবার জন্য দোয়া করবা।
এবং আজকের জন্য এতটুকুই। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।